সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের এই প্রোগ্রামটি আমরা একটু ইনফর্মাল আমরা করতে চাই, খুব বেশি ফর্মালিটিস আমরা মেনটেন করব না। তো ইনফর্মাল প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি আমরা অর্জন করতে চাই। লক্ষ্য উদ্দেশ্য আমাদের একটাই, সেটি হচ্ছে যে আমরা তুরস্কের বর্তমানে যে ব্রুসেলারি যে স্কলারশিপ, সরকারি স্কলারশিপ, সেই স্কলারশিপের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে করব। ইতিমধ্যে অনেকেই অ্যাপ্লাই করেছেন, আর মাত্র একদিন বাকি আছে, এবং অ্যাপ্লিকেশন করলেই এটা যথেষ্ট না, আরও কিছু প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার হবে যদি সত্যি আমরা স্কলারশিপটা পেতে চাই। তো তুরস্কের স্কলারশিপটাই যে পেতে হবে এমন কোনো কথা না, আরও অনেক স্কলারশিপ আছে। সেসব স্কলারশিপের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য আজকের এই প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে। অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছেন, সবাইকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করতে চাই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমাদের অনুষ্ঠানটি শুরু করার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সবার প্রিয় আমাদের ভাই এবং আমাদের ডিপার্টমেন্টের নতুন ছাত্র মোহাম্মদ এনামুল হক ভাইকে। আমি এনামুল হক ভাইকে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالصبر صدق الله। শুকরান জাজিলান, জাযাকুমুল্লাহু খাইরান এনামুল হক ভাই, আপনি সুন্দর তেলাওয়াত করার জন্য। আমরা আসলে অনেকেই জয়েন করতেছে, আর অনেকেই করবে। আমরা আবারও বলতে চাই যে আজকের এই প্রোগ্রামটি শুধুমাত্র তুরস্কের স্কলারশিপের, ব্রুসেলারি স্কলারশিপ, যেটা সরকারি স্কলারশিপ হায়ার স্টাডিজের জন্য, সেই স্কলারশিপ পাওয়ার যে কলাকৌশল সেটা নিয়ে আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করবে। এই স্কলারশিপ নিয়ে বর্তমানে মারমারা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ফিলসফিতে পিএইচডি ফেলো অর্থাৎ পিএইচডি করছে আমাদের সবার প্রিয় এবং আমার খুব কাছের এবং খুবই প্রিয় মিস্টার সালাউদ্দিন। সে আপনাদের সকল দিক নির্দেশনা নিয়ে আলোচনা করবে। তার আগে আমরা অনুষ্ঠানের শুরুতেই একটু শুরুর কথা শুনতে চাই। আমাদের মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিস্টার মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি পড়ালেখা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে নর্থ আমেরিকা থেকে মাস্টার্স করেছেন, এখন পিএইচডি শেষের পথে। খুব শীঘ্রই আমরা তার নামের আগে ডক্টরেট আমরা বা ডক্টর যোগ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আমাদের প্রিয় ভাই এবং কলিগ, আমার খুব কাছের মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ভাই পরিচালক, সঞ্চালক এবং আজকে যারা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, হায়ার স্টাডিজের জন্য যারা বাইরে পড়াশোনা করতে যান, তাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আই এম বিট সিক অ্যাকচুয়ালি, অসুস্থকর, ঠান্ডা লেগেছে, তারপর কথা বুঝতে অসুবিধা হলে এই জন্য আমি একটু দুঃখিত। আপনার কথা জিজ্ঞাসা করতে পারেন, কোশ্চেন করতে পারেন যে কোনো বিষয় আলোচনার পরে। এবং আশা করি আজকের আলোচনা মেইনলি হচ্ছে তুরস্কের উপরে। তো তুরস্কে আলোচনা ইনশাআল্লাহ যে ভাই আছেন তিনি, হি ইজ ভেরি ক্যাপাবল এন্ড এফিশিয়েন্ট অ্যাবাউট ইট, সো হি উইল explain everything, each and everything, that how we can go to
টার্কি ফর হায়ার স্টাডি। আমি যেটি বলবো যে তুরস্কে যারা পড়াশোনা করতে যান বা বিদেশে যারা মেইনলি পড়াশোনা করতে যান, তাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা দরকার আপনাদের, সেটা অনেকেই হয়তো পাসপোর্ট করতে হবে আপনাদেরকে। আপনাদের প্রথমেই যে বাইরে যাওয়ার জন্য ফার্স্ট একটি স্টেপ, সেটি হচ্ছে আপনাকে একটা, যেহেতু আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন বা ইন্টারমিডিয়েট পাস করে আপনি যাওয়ার জন্য, আপনি অনার্সে যাওয়ার জন্য চেষ্টা করবেন, সেজন্য আপনাকে একটা পাসপোর্ট করতে হবে। তারপরে হচ্ছে যে জিনিসটি আপনার দরকার, সেটি হচ্ছে যে আপনাকে ইংরেজিতে এফিশিয়েন্ট হতে হবে। লাইক একটা কোয়ালিফাইং একটা মার্কস আইএলটিএস অথবা টোফেলে অথবা জিআরই তে দরকার হবে। যেই এটা ইউনিভার্সিটি ভেদে, বিভিন্ন ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্টস, এক এক ইউনিভার্সিটিতে এক এক রকমের রিকোয়ারমেন্টস। তো আমি মনে করি যে আপনারা যেহেতু যেই ইউনিভার্সিটিতে যাবেন, সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস গুলো এখন আমরা যখন অ্যাপ্লাই করেছি, আমার মনে আছে আমরা ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়ে বড় ওয়ার্ল্ড স্টাডি বই দেখে সেখানে ইউনিভার্সিটির নাম দেখে অ্যাপ্লাই করেছি। আমরা অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, জাপানে করেছি, অস্ট্রেলিয়ায় করেছি, নরওয়ে করেছি, বিভিন্ন দেশে অ্যাপ্লাই করেছি। তারপর এবং ডিএইচএল এর মাধ্যমে পাঠিয়েছি আমাদের কাগজপত্র। কিন্তু এখন আপনাদের অনেক সহজ, যাকে ইউ ক্যান সেন্ড এভরিথিং বাই ইমেইল। আপনি যে কোনো সময় যে ইউনিভার্সিটিগুলো আপনার টার্গেটেড ইউনিভার্সিটি, যেই দেশগুলোতে আপনি পড়তে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ইউ ক্যান গেট অল দ্য ইনফরমেশন, ইউ ক্যান ফাইন্ড অল রিকোয়ারমেন্টস, আপনার কি কি দরকার। এখন আপনার কিন্তু ইউ নিড নট টু গো টু এনি মিডিয়া, কোনো মিডিয়ায় দরকার নেই। আমরাও যদিও তেমন একটা যাইনি, কিন্তু তারপর হচ্ছে আপনার ডিএইচএল পাঠানো, আবার সেটার জন্য ওয়েট করা, ইটস এ লং প্রসেস। কিন্তু এখন হচ্ছে আপনি ইমেইলে সবকিছু পাঠিয়ে দিতে পারেন। আপনি ওখানে আবার আমাদের দেশে ও বিদেশে সবচেয়ে সুবিধা হচ্ছে, আমাদের দেশে একটা ইমেইল করলে রেসপন্স করতে অফিস থেকে সময় লাগে, কিন্তু ওরা কিন্তু ভেরি মাচ সিনসিয়ার। তারা একটা ইমেইল পেলে, বিদেশের একটা হায়ার স্টাডির প্রতি ইন্টারেস্টেড স্টুডেন্টদের ইমেইল পেলে তারা কিন্তু ইমেইলে রেসপন্স করে। সেজন্য আপনি যেই দেশগুলোতে যেতে চান, সেই দেশগুলোকে আপনি সিলেক্ট করেন, সেখানে ইউনিভার্সিটি সিলেক্ট করেন, তারপর তাদেরকে নক করেন এবং তাদের রিকোয়ারমেন্টস গুলো দেখেন, সেই অনুযায়ী আপনাকে প্রিপারেট করেন। এবং প্রিপারেট করে আপনি ইংরেজিতে একটা কোয়ালিফাইং, বিশেষ করে আইএলটিএস এখন সব জায়গায় মোটামুটি অ্যাকসেপ্টেড। আপনি ইউরোপ আমেরিকার দেশগুলোতে যেখানে যান, টোয়েফেল এবং আইএলটিএস দুটোই দেয়। তো আইএলটিএস আপনি যদি 7 পান সবচেয়ে ভালো হয়, 6 পেলেও অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, 6.5 পেলেও অ্যাকসেপ্ট করে। সেজন্য আপনাকে আইএলটিএস একটা ভালো নাম্বার পেতে হবে। এবং শুধু আইএলটিএস নয়, দেখেন যে এখানে গিয়ে আপনি ইংরেজিতে এফিশিয়েন্ট হতে হবে, আপনার রাইটিং, স্পিকিং, রিডিং, রাইটিং সবগুলোতে আপনার ভালো একটা দক্ষতা থাকতে হবে। কারণ আপনি এখানে শুধু আইএলটিএস পেলেই হবে না, ওখানে গিয়ে আপনার পড়াশোনা করতে হবে। সেই জন্য আপনাকে অবশ্যই একটু ভালো দক্ষ হতে হবে। দক্ষ না হলে কিন্তু ওখানে গিয়ে একটু কষ্ট হবে, এবং তারপর যাওয়ার পরে ইনশাআল্লাহ আপনি অ্যাডাপ্ট করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি তো প্রথমে গিয়ে দেখা গেছে যে মানে ব্রিটিশ অ্যাকসেন্ট আমাকে বুঝতে কষ্ট হয়েছে, আমি রেকর্ড করেছি। আমি স্কটিশ অ্যাকসেন্ট আমাকে বুঝতে কষ্ট হয়েছে, আমি রেকর্ড করেছি, পরে এসে আবার শুনেছি। সুতরাং এবং আরেকটা জিনিস হচ্ছে, বাঙালি ছেলেরা পারে, বিদেশে গেলে পড়াশোনা করলে সেখানে গিয়ে তারা ভালো করে, কারণ তারা ভেরি মাচ স্টুডিয়াস, এবং তারা যে উদ্দেশ্যে যায় অধিকাংশই সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে পড়াশোনা করে। আমি মনে করি তারা ব্যর্থ হয় না। সুতরাং আপনারাও ইনশাআল্লাহ যাবেন বিদেশে পড়াশোনা করার জন্য, আশা করি অনেক ভালো করবেন। এবং টার্কিতে এখন সবচেয়ে স্কলারশিপ বেশি দিচ্ছে, এবং বাংলাদেশিদের এবং মুসলিম কান্ট্রি হিসেবে সেখানে দিচ্ছে তারা স্কলারশিপ। আমি মনে করি সেগুলোতে আপনি যেতে পারেন। তারপর হচ্ছে আমাদের আরো অনেকগুলো, পৃথিবীতে অনেকগুলো স্কলারশিপ আছে, আপনারা সেগুলো মানে বাংলাদেশ থেকে প্রতি বছর কিন্তু রোটারি স্কলারশিপ আছে, তারপরে হচ্ছে নোরাড স্কলারশিপ আছে, তারপর হচ্ছে ওটা কি বলে যে ফুল ব্রাইট স্কলারশিপ আছে। আপনি এগুলো আপনি দেখে আপনি যে কোনো জায়গায় আপনি পৃথিবীর এখন যাওয়ার যথেষ্ট রকম, এখন আমরা ডেভেলপিং কান্ট্রির মধ্যে আছি, উন্নত দেশে আমরা যাইনি। তো সেই দেশগুলোতে আপনারা যেতে চান, যে সব দেশে, এবং জাপানে আছে, আপনি কোন দেশে যেতে চান সেই দেশকে আগে চুজ করেন, বা একাধিক দেশে চুজ করেন, যেই দেশে আপনার হয় আলটিমেটলি সেই দেশে চলে যাবেন ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য মানে আমরা ওয়েল উইশার, যে আশা ইনশাআল্লাহ বাইরে পড়াশোনা করবেন, ভালো করবেন। আর বাইরে যারা না যেতে পারবেন, বাইরে যারা এখান থেকে মানে স্কোপ যাতে না থাকবে, কিন্তু আপনাদের ঢাকা বাংলাদেশে পড়ার ইচ্ছা, আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে পেয়ে যান, পড়বেন। যদি সেখানে মনে করেন আপনার ডিজায়ার লেভেলের সাবজেক্টে পেয়ে যান, যদি পড়বেন। আর যদি না করেন, সেক্ষেত্রে আমাদের মানানাত ইউনিভার্সিটি ইজ ওয়েটিং ফর ইউ টু গিভ ইউ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন। মানানাত ইউনিভার্সিটি আশা করি আপনাদেরকে প্রোভাইড করবে। এবং শুধু সেটাই নয়, মানানাত ইউনিভার্সিটি আমাদের অনেক টার্গেট আছে ইনশাআল্লাহ, যে আমরা এই পড়া অবস্থায় যাতে আপনাদের 2-3টা 2-4টা দেশে আপনাদের যেতে পারেন, ইন্টারন্যাশনাল কনফারেন্স বলেন, স্টাডি ট্যুর বলেন,
আমরা সেটি আয়োজন করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আপনি অন্যান্য ইউরোপ আমেরিকা যাবেন, সেখানে যাওয়ার আগে কিন্তু দেখে যে এই ছেলেটি অন্য কোনো দেশে গিয়েছে কিনা, তাহলে গিভ ইউ প্লাস পয়েন্ট। সুতরাং এই জিনিসটি আমরা ইনশাআল্লাহ করার জন্য চেষ্টা করব আমাদের ইসলামিক স্টাডিজ থেকে আগামী দিনে, যে আমাদের ছাত্রদেরকে ইন্টারন্যাশনালি যাতে পড়া অবস্থায় সে 2-4টা দেশে যেতে পারে, কনফারেন্স হোক বা হায়ার স্টাডি হোক, সেই ধরনের যে কোনো একটা ওয়েতে সে বিদেশে যেতে পারে। এবং পড়ার পরে, শেষ করার পরে, গ্রাজুয়েশনের পরেও আমরা চেষ্টা করব যাতে সে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য, পিএইচডি অথবা মাস্টার্স করার জন্য সে বিদেশে যেতে পারে। আইআইএম বলেন, টার্কি বলেন, সৌদি আরব বলেন, তারপর ইউরোপ আমেরিকা বলেন, যে কোনো দেশে আমরা চেষ্টা করব আপনাদের যাদের আগ্রহ আছে যে আমরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাব, আমরা তাদের জন্য সর্বাত্মক, ইজিপ্টে বলেন, আমরা এইসব ইউনিভার্সিটি, এইসব দেশে আমরা চেষ্টা করতেছি কোলাবোরেশন করার জন্য ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক দোয়া, এবং যারা যাবেন তারা ইনশাআল্লাহ সেখানে অনেক দেশের মান সম্মান রাখবেন এবং হায়ার স্টাডি করে দেশের সম্পদ হয়ে আবার ফিরে আসবেন, অথবা বিদেশেই চাকরি করবেন, যেখানেই করেন দেশের সম্মান রাখবেন, এই প্রত্যাশা। আর যারা যেতে পারবেন না তাদের জন্য আমাদের আহ্বান থাকবে, আপনারা মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, এবং ইনশাআল্লাহ এখান থেকে আপনারা, আমরা শুধু, আমি মনে করি যে আপনারা শুধু বিদেশে স্টাডি করবেন না, বাংলাদেশে পড়াশোনা করে আপনি চাকরি নিয়েও চলে যেতে পারেন। বাংলাদেশে এখন গভর্নমেন্টে যারা চাকরি করে তাদের সবচেয়ে বেশি স্কলারশিপ, তারা সুযোগ সুবিধা পাচ্ছে। আপনি গভর্নমেন্ট একটা ভালো অফিসার হন, এখান থেকে আমরা সে ধরনের চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে আপনারা কোয়ালিফাই করে বিসিএস এ কোয়ালিফাই করতে পারেন, সে ধরনের আমাদের চেষ্টা থাকবে। এবং সেখান থেকে বিসিএস হওয়ার পরে বাংলাদেশে এখন বিসিএস অফিসাররা প্রায় প্রচুর এখন গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে তারা বাইরে যাচ্ছে। সুতরাং বাইরের স্কোপ উইল বি ফর এভার ফর ইউ ইফ ইউ ট্রাই। ইনশাআল্লাহ আপনাদের ড্রিম স্বপ্ন সফল হোক এই প্রত্যাশা রেখে, আজকের অনুষ্ঠান সফল হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই রাখছি। সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওবায়দ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ। আপনি শারীরিক অসুস্থতা নিয়েও আমাদের সাথে জয়েন করেছেন এবং আইডিয়া শেয়ার করেছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুক। আমরা আমাদের মূল আলোচক, বিশেষ করে আমরা এটা আলোচনা বলবো না, আমাদের যে আইডিয়া শেয়ারিং বা ইনফরমেশন শেয়ারিং যে সেশনটা হচ্ছে, যার অভিজ্ঞতা শেয়ার করবে, যিনি দিক নির্দেশনা দিবেন, তার কাছে ফিরে যাব। তো যাওয়ার আগে, যেহেতু এটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এটা আয়োজন করেছে, খুব সংক্ষেপে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু তথ্য আমি তুলে ধরতে চাই। ইতিমধ্যেই আমি দেখলাম যে অনেকেই জয়েন করছে, তো 5 মিনিট বা 10 মিনিট যদি আমরা সময় এখানে নেই, তাহলে হয়তো তারা জয়েন করতে পারবে। এটা একটা সুযোগ আমাদের, আমরা সেই সুযোগটুকু করে দিতে চাই। তো আমরা সংক্ষেপে খুব মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টটাকে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমি আরো একটু কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে যে প্রোগ্রামটি রেকর্ড করা হচ্ছে, তো ভবিষ্যতে আপনারা এই প্রোগ্রামটিও পাবেন। এনিওয়ে, আমরা খুব সংক্ষেপে ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজটাকে তুলে ধরতে চাই আপনাদের কাছে। আপনারা আমাদের একটা স্ক্রিন শেয়ার করেছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমি ডক্টর মোহাম্মদ উবাইদুল্লাহ, পিএইচডি করেছি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে, অনার্স মাস্টার্স করেছি কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়া, যেটা আমি দাওয়ার ইসলামিক স্টাডিজ ছাত্র ছিলাম। ওখান থেকে পাশ করার পরে আমি মালয়েশিয়াতে যাই পিএইচডি করতে, এবং আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা স্কলারশিপ পাওয়ার সুযোগ আমার হয়েছিল বিভিন্ন জায়গা থেকে। তো এখন এই ডিপার্টমেন্টের আপাতত ইনচার্জ হিসাবে আছি, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। এর বাইরে আরো অনেক কিছু পরিচয় আছে, যেটা ইনশাআল্লাহ ভবিষ্যতে সুযোগ করে দিব। যাই হোক, লেট মি ইন্ট্রোডিউস দ্য ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ অফ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের এই ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের, আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনারা একটু নিজেরাই মিউট করে রাখেন, কারণ আনমিউট করলে শব্দগুলো শোনা যায়, তখন একটু ডিস্টার্ব হয়। তো যাই হোক, আপনারা জানেন, অনেকে হয়তো জানেন না, সেটি হচ্ছে যে আমাদের এই ইউনিভার্সিটিটা একটু ডিফারেন্ট ইউনিভার্সিটি। যদিও এটা প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু এর কিছু স্বতন্ত্র ফিচার্স বা বৈশিষ্ট্য আছে, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে দিয়েছে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মোটো যেটা আছে, সেটা হলো এ সেন্টার অফ একাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স। আমরা একাডেমিক্যালি যতটা এক্সিলেন্স হতে চাই, মোরালিও ততটা হতে চাই, এবং এই ইন্টিগ্রেশনটা করার লক্ষ্য নিয়েই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত।
এই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে একটি ডিপার্টমেন্ট হলো ইসলামিক স্টাডি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কিছু উদ্দেশ্য আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে স্পেশালাইজড নলেজ, অর্থাৎ কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামের যে মূল নলেজ, সেই নলেজ বা জ্ঞান অর্জন করার জন্য মূলত এটি ডিপার্টমেন্টে করা হয়েছে। এটার বিশেষ বৈশিষ্ট্য হলো ইন্টিগ্রেটেড নলেজ, অর্থাৎ ইসলামিক এবং কনভেনশনাল নলেজকে ইন্টিগ্রেট করে সময় উপযোগী হিসাবে নিজেদেরকে গড়ে তোলার একটা চমৎকার সুযোগ এই ডিপার্টমেন্ট তার সিলেবাস কারিকুলামের মধ্য দিয়ে করেছে। এরপরে অ্যাপ্লিকেশন ইন রিয়েল লাইফ, আমরা শুধু থিওরিতে বিশ্বাস করি না, আমরা অ্যাপ্লিকেবল কিভাবে করা যায় বা কিভাবে করলে সত্যিকার অর্থে দুনিয়া লৌকিক এবং পরলৌকিক যে কল্যাণ সেটা সাধন করা যায়, সেটিও আমাদের একটা উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য হলো ইউনিটি, ইকুইটেবিলিটি, রিলিজিয়াস হারমোনি, যেটা আমাদের এই ডিপার্টমেন্টের একটি উদ্দেশ্য। বর্তমান সময়ের রিলিজিয়াস যে রিলেশনশিপ, বিশেষ করে ইন্টারফেইথ যে রিলেশন অথবা ইন্ট্রাফেইথ যে রিলেশন, ভেরি হরিবল সিচুয়েশন উই হ্যাভ বিন ফেসিং লাস্ট ফিউ ডিকেডস। তো ওই জায়গাতে আমাদের একটা কাজ করার সুযোগ আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে ডিটেলস বলার সুযোগ থাকলে আমরা বলবো। এখানে আমাদের যে কোর্স কারিকুলামস কি কি আছে না আছে, এগুলো তো আমরা আমাদের একটা ব্রোশিয়ার আমরা শেয়ার করব আপনাদের প্রোগ্রামের মধ্য দিয়ে। সেই ব্রোশিয়ারটা যদি আপনারা দেখেন তখন এগুলো আপনারা দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে প্রোগ্রাম আমরা রান করছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য, একটি হচ্ছে রেগুলার প্রোগ্রাম, আরেকটি হচ্ছে উইকেন্ড প্রোগ্রাম। রেগুলার প্রোগ্রামটা মূলত যারা ফ্রেশার, যারা অর্থাৎ 2 ইয়ার্স 3 ইয়ার্সের মধ্যে যারা অনার্সে ভর্তি হতে চায়, যারা খুব বেশি ভালো করতে চায়, নিজেকে গড়ে তুলতে চায়, ইসলামের জ্ঞানে এবং আধুনিক জ্ঞানের সমন্বয় করে নিজেকে প্রেজেন্টেবল করতে চায় ওয়ার্ল্ডের সামনে, নট অনলি বিফোর দ্য বাংলাদেশ বাট অলসো বিফোর দ্য ওয়ার্ল্ড, গ্লোবালি যারা চিন্তা করে তাদের জন্য এটি একটি বিরাট সুযোগ। আরেকটি সুযোগ আমরা রেখেছি, সেটি হচ্ছে যে আমরা উইকেন্ড প্রোগ্রাম আমরা বলছি। উইকেন্ড প্রোগ্রাম বলতে আমরা ফ্রাইডে, স্যাটারডে বা ছুটির দিনগুলোতে ক্লাস হবে। বর্তমান সময়ে আমরা শুধুমাত্র ফ্রাইডেতে ক্লাসটা রেখেছি। এটা যাদের রেগুলার করার কোনো সুযোগ নাই অথবা সার্ভিসে আছেন বা অন্য কোনো প্রবলেম আছেন, তারা শুধুমাত্র ফ্রাইডেতে এই ক্লাসগুলো করতে পারবে। তবে ফ্রাইডে এবং রেগুলার প্রোগ্রামে ক্লাস করলেও তাদের সিলেবাস, তাদের সার্টিফিকেটে কোনো কিছুই আলাদা কিছু লেখা থাকবে না। একই টিচার, একই সিলেবাস, একইভাবেই পড়ানো হবে। রেগুলার বেসে কিছু কারিকুলার অ্যাক্টিভিটিস এবং একাডেমিক অ্যাক্টিভিটিস বেশি থাকবে, কিন্তু এভাবে আমরা ফাইনালি দুইটাকে সমন্বয় করে একটা ইন্টিগ্রেটেড নলেজ আমাদের স্টুডেন্টদের মাঝে বা আমাদের যারা স্টেক হোল্ডার যারা আছেন, যারা আমাদের এখানে এই নলেজ বা ইসলামী শিক্ষা, উচ্চশিক্ষার লাভের উদ্দেশ্যে যারা আসতে চায়, তাদের জন্য আমরা এটা করেছি। আরেকটা ব্যাপার আমরা বলতে চাই যে আমরা আমাদের এখানে এই ডিপার্টমেন্টের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য যদি আমি শেয়ার করি তাহলে এটি আরো ক্লিয়ার হবে। এই কোর্স কারিকুলাম এগুলো খুব অ্যাজ ইউজুয়াল, সেটা আমরা একটু জাস্ট দেখাই। সেটি হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ কনভেনশনাল ইসলামিক নলেজ। এটি একটি আমাদের গুরুত্বপূর্ণ আমাদের ফিচার আমি মনে করি, যেহেতু আমি বিদেশে পড়াশোনা করেছি, দেশেও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি এবং পড়িয়েছি। সব কিছু মিলে আমি যেটা দেখেছি যে আমাদের এই জিনিসটার একটা ল্যাকিংস আমাদের কাছে রয়ে গেছে, যে কারণে ঠিক আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি না। আরেকটা জিনিস হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিলেবাস এবং কোর্স কারিকুলাম, অর্থাৎ আমাদের এই সিলেবাসটা এমনভাবে করা হয়েছে যে এখান থেকে যদি কেউ পড়ে তাহলে বিদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা, উচ্চশিক্ষার জন্য সে মাস্টার্স এবং পিএইচডিতে ইজিলি স্কলারশিপ থেকে শুরু করে ভর্তির বা পড়াশোনা করার সুযোগ পাবে। এ কারণে আমরা মদিনা ইউনিভার্সিটি, বিশেষ করে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, আপনারা অনেকেই জানবেন এই নামটা, যেটা বর্তমান বিশ্বের খুব ইন্টিগ্রেটেড নলেজের ক্ষেত্রে দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ইন্টিগ্রেটেড নলেজের ক্ষেত্রে, সেই বিশ্ববিদ্যালয়কে সামনে রেখে আমরা কোর্স কারিকুলাম করেছি। এবং যেহেতু ওখান থেকে পড়াশোনা করেছি, ওই বিষয়টাও আমার মাথায় ছিল যে কিভাবে তারা ওয়ার্ল্ডকে ইসলামিক নলেজ দিয়ে ডোমিনেট করতে চায়, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, সেভাবে আমাদের সিলেবাসকে, কারিকুলামকে সাজানো হয়েছে। এরপরে আমাদের ফ্যাকাল্টি, মানে যদিও আমাদের এটা প্রাইভেট প্রতিষ্ঠান বা প্রাইভেট ইউনিভার্সিটি আমরা বলছি, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক সময় দেখা যায় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টগুলো বা এই জাতীয় ডিপার্টমেন্টগুলোতে ফুল টাইম টিচার বা খুব স্কিল ফরেন ডিগ্রি ধারী কোনো টিচার থাকে না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা আছেন অধিকাংশ সবাই ফরেন ডিগ্রিধারী এবং ফুল টাইমের বাইরেও আমাদের বিশেষ কিছু চিন্তা ভাবনা আমাদের আছে, যে আমরা চাই যে ওয়ার্ল্ডের নাম করা স্কলাররা আমাদের এখানে ক্লাস নেবেন। এবং আমার বিশ্বাস যে আমরা একসময় বর্তমান বিশ্বের নাম করা যে ইসলামিক স্কলারগুলো পাই, তারা অনারারি ক্লাসও ইনশাল্লাহ আমাদের ডিপার্টমেন্টে নেবেন, অথবা অ্যাটলিস্ট একটা লেকচার বা একটা সেমিনারে তারা আমাদের এখানে অংশগ্রহণ করবেন, আমাদের ছাত্রছাত্রীদের মনোবলকে বাড়িয়ে দিবেন, তাদের জ্ঞানের দ্বার খুলে দিবেন। এটা আমাদের একটা বিরাট প্রত্যাশা। আমাদের ইউনিভার্সিটিতে 100% টিউশন ফি ওয়েভার দিয়ে পড়ানো হয়, যেটা সারা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম নাই।
তবে সবাইকে না, এটা বিশেষ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্য আছে, তবে বেশি সংখ্যক পায় বলে আমাদের জানা আছে। আর ইসলামিক স্টাডিজের জন্য অবশ্যই আমরা এটাকে একেবারেই একটা ফি নিই, যেটা লামসাম, যেটার সাথে আসলে কোনো খরচ আয় ব্যয়ের কোনো সম্পর্ক নাই। এনিওয়ে, আমাদের ইউনিভার্সিটির আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে একবারে প্রত্যেকটা ক্লাসরুমই এয়ার কন্ডিশন ক্লাসরুম, সেখানে মেল এবং ফিমেলদের জন্য আলাদা। যদিও ফিমেল স্টুডেন্টদের নাম্বারের ক্ষেত্রে যদি 1 জন 2 জন 3 জন হয় তাহলে আমরা আলাদা করি না, করতে পারি না বা করা সম্ভব না। কিন্তু যদি 10-এর বেশি কোনো মেল বা ফিমেল স্টুডেন্ট হয় তাহলে এটাকে আলাদা করে সেপারেট করে আমরা ক্লাস নিই, যেটা খুবই ভেরি ইউনিক ঢাকা শহরের ইউনিভার্সিটিগুলোতে। এরপরে আমরা তথ্য প্রযুক্তির ব্যবহারটাকে নিশ্চিত করি এবং প্রত্যেকটা ক্লাস আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমরা নিয়ে থাকি, যেটি সচরাচর দেখা যায় না খুব নামি দামি ইউনিভার্সিটিগুলো ছাড়া। এরপরে আমাদের একটা লাইব্রেরি আছে এবং আমরা সেমিনার লাইব্রেরি আমরা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের জন্য করছি, এবং আমাদের একটা স্বপ্ন হলো যে দ্যাট লাইব্রেরি উইল বি দ্য বেস্ট লাইব্রেরি অ্যামং দ্য অল ডিপার্টমেন্টস অফ ইসলামিক স্টাডিজ ইন বাংলাদেশ। সো এটা আমাদের একটা স্বপ্ন। আর সকল কার্যক্রম আইটি বেসড এবং তথ্য প্রযুক্তির সাথে সমন্বয় রেখে যা যা ফ্যাসিলিটি দেওয়া দরকার আমাদের এই ইসলামিক স্টাডি ডিপার্টমেন্ট সেটি দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফিচার আছে যেটা আমি আপনাদের সাথে প্রাউডলি শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সাথে আমাদের ওয়ার্ল্ডের কিছু রিনাউন্ড ইউনিভার্সিটির অলরেডি আমাদের এমওইউ হয়েছে ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি, যেটাকে আমরা মুআদালা বলি, অর্থাৎ তাদের সাথে আমাদের একটা চুক্তি যেটা একাডেমিক প্রোগ্রাম চেঞ্জ করার জন্য, সেটি আলহামদুলিল্লাহ হয়েছে এবং আরো কিছু আমাদের পাইপলাইনে আছে। বিশেষ করে আজকে তুরস্ক নিয়ে আমরা কথা বলছি, তুরস্কের বেশ কয়েকটা ইউনিভার্সিটির সাথে আমরা যোগাযোগ করেছি, তুরস্কের একটা ইউনিভার্সিটির সাথে আমাদের মুআদালা আছে এবং ভবিষ্যতে আরো কয়েকটা ইউনিভার্সিটির সাথে মুআদালা থাকবে, যাতে করে আমাদের এখানকার স্টুডেন্টরা সরাসরি সেই সব বিশ্ববিদ্যালয়গুলো পড়তে পারে এবং সেখানে স্কলারশিপ পাওয়ার সুযোগ পায়, যোগ্যতা থাকার সাপেক্ষে ফুল স্কলারশিপ অথবা ফুল স্কলারশিপ না পেলে পার্শিয়াল স্কলারশিপ নিয়ে যেন তারা যেতে পারে, সেই ব্যবস্থা আমাদের ডিপার্টমেন্ট ইনশাআল্লাহ করবে। এটা আমাদের একটা কমিটমেন্ট। এরপর আমাদের এখানে টিউশন ফি আপনারা দেখতে পাচ্ছেন। টিউশন ফিটা আসলে টাকায় আলোচনা করাটা উচিত না, কারণ এটা খুবই কম একটা টিউশন ফি নেওয়া হয়। যদিও এটা অনেকের কাছে হয়তো বড় মনে হতে পারে, কিন্তু ইসলামিক স্টাডিজ বা মানরাত ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এই টিউশন ফির সাথে আয় ব্যয়ের কোনো হিসাব নাই। যদি হিসাব করা হয় তাহলে এটা লস। তারপর একটা লামসাম টিউশন ফি নেওয়া হয়, সেটি হচ্ছে 99,500 টাকা এবং টোটাল 4 বছরের টিউশন ফি হলো এটি। 4 বছর যদি একটা ছাত্র পড়ে তাহলে মাত্র তাকে 99,500 টাকা পে করতে হবে। কিভাবে পে করতে হবে সেই জিনিসগুলো এখানে আছে, পরবর্তীতে আমি ডকুমেন্টস শেয়ার করলে আপনারা দেখে নিতে পারবেন। এটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না। লাস্ট আমি যেটা বলবো যে আমাদের একটা স্বপ্ন আছে, ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজের একটা স্বপ্ন হলো, let me tell you very clearly and frankly, আপনাদেরকে আমি খুব স্পষ্টভাবে দৃঢ়ভাবে বলতে চাই যে ইসলামিক স্টাডিজ বিভাগের একটা স্বপ্ন হলো এটা বেস্ট এডুকেশন, ইসলামিক এডুকেশনের ক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে এটা চেষ্টা করবে, এটা স্বপ্ন হলো বেস্ট এডুকেশনটা প্রোভাইড করা, এবং সেটা করার জন্য যা কলাকৌশল করা দরকার সেটা করবে। হয়তো কালই সেটা সম্ভব না, কিন্তু আমরা স্বপ্ন দেখি আগামী 4 বছর পরে আমাদের গ্রাজুয়েটরাই প্রমাণ করবে যে আসলে মানরাত ইউনিভার্সিটির ইসলামিক স্টাডি ডিপার্টমেন্ট এটি আসলে একটি ব্যতিক্রমধর্মী এবং কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে, কোয়ালিটি সার্ভিসের ক্ষেত্রে তারা এক এবং অনন্য, এটা আমরা বলতে চাই। এরপর ইন্টারন্যাশনাল কোয়ালিটিটাকে এনশিওর করার জন্য আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সিলেবাস, কারিকুলাম, টিচার্স, কো কারিকুলাম যে প্রোগ্রামগুলো, একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো, ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেমিনার, ইউথ কার্নিভাল, ইউথ পার্টিসিপেশন ইন এনি ইন্টারন্যাশনাল ইভেন্টস, এই সবগুলো ইনশাআল্লাহ আমরা এটা অ্যাকোমোডেট করার চেষ্টা করব এবং সেই জনশক্তি বা সেই লোক আমাদের মধ্যে আছে। একটু আগে যে প্রেজেন্টেশন করেছিলেন আমাদের আবুল কালাম আজাদ ভাই, উনি অনেক দেশে প্রোগ্রাম করেছেন, বিদেশি ডিগ্রি, এবং ওনার অনেক লিঙ্ক আছে, আমাদেরও অনেক লিঙ্ক আছে, সেই লিঙ্কগুলো আমরা কাজে লাগাবো এবং আমাদের ছাত্রদেরকে যেটা ইন্টারন্যাশনাল এক্সপোজার যেটা আমরা বলতে চাই, যে শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের যে কোনো কালচার বা যে কোনো পরিস্থিতিতে সেই জন্য দাঁড়িয়ে প্রাউডলি ইসলামের যে বাণী সেটা প্রচার করতে পারে, সেই ধরনের দক্ষতা এবং যোগ্যতা আমরা তাদেরকে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের যে ফ্যাকাল্টি আছে বা আমাদের মানরাত ইউনিভার্সিটির স্বপ্ন হলো যে ইসলামিক স্টাডিজ একটা ডিপার্টমেন্ট হয়ে শেষ হয়ে যাবে না, বরং এই ইসলামিক এটি একটি ফ্যাকাল্টি হবে, একটা ইউনিভার্সিটি হবে, অথবা ইউনিভার্সিটির সকল ডিপার্টমেন্টের ইসলামিক যে জ্ঞানের যে ফ্লেভার সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এটি আমাদের স্বপ্ন এবং এই স্বপ্ন পূরণের জন্য আসলে আমাদের দরকার খুব
কোয়ালিফাইড কিছু স্টুডেন্টদের, এবং যে স্টুডেন্টদেরকে নিয়ে আমরা সত্যি স্বপ্ন দেখতে পারি, যে স্টুডেন্টদেরকে নিয়ে আমরা বলতে পারি যে না এই স্টুডেন্টদেরকে আমরা স্কলারশিপ নিশ্চিত করতে পারবো, এই স্টুডেন্টদেরকে যদি আমি আমার ওই ইউনিভার্সিটিতে রিকমেন্ড করি, হয়তো মালয়েশিয়ার কোনো ইউনিভার্সিটিতে, সৌদি আরবের কোনো ইউনিভার্সিটিতে, মিশরের আল আজহারে, অথবা তুরস্কের কোনো ইউনিভার্সিটিতে, অথবা লন্ডনে, অথবা আমেরিকাতে যদি আমরা রিকমেন্ড করতে পারি, সেই ধরনের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি আমরা পাই, তাহলে এটা আমাদের জন্য বা আমাদের স্বপ্ন পূরণ করা অত্যন্ত সহজ হয়ে যাবে। সুতরাং আমরা ওই জায়গাতে আমরা খুঁজছি যে ভালো স্টুডেন্ট আমাদের এখানে আসুক, যাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। আমাদের স্বপ্নটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের স্বপ্নগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের স্বপ্নে আপনারা ভ্রমণ করবেন, স্বপ্নের সেই রাজ্যে ভ্রমণ করবেন বাস্তবে, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য যতটুকু তথ্য দেওয়া দরকার দিয়েছি, এবং বাকিটা ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ভবিষ্যতে শেয়ার করব। এর বাইরেও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে যে আপনারা ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে পারেন, অথবা আমাকে মেইল করতে পারেন, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক থাকবে, এবং আমরা শুধু এটা মনে করি না যে আপনারা মানাত ইউনিভার্সিটি ভর্তি হবেন, নো, আপনারা যেখানেই যান না কেন সেখানেই যদি কোয়ালিটি এডুকেশনটাকে নিশ্চিত করতে পারেন, আপনার নিজের জীবনে অ্যাপ্লাই করে এবং অন্যদের মাঝে যদি ছড়িয়ে দিতে পারেন, তাহলে বোধহয় আমাদের যে সকল স্বপ্ন, সমন্বিত যে স্বপ্ন, সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে। সেই প্রত্যাশা রেখেই আমি শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমি উপস্থাপক, আমি আলোচনা করছি বেশি, এটা সুন্দর দেখায় না। তারপরও আমি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টের এই প্রোগ্রামে। আমরা সরাসরি চলে যেতে চাই তুরস্কের ইস্তাম্বুল থেকে। আমাদের আজকের যার জন্য আমাদের অপেক্ষা, আমাদের সাথে জয়েন করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তিনি আজকের যে স্কলারশিপ নিয়ে আমরা কথা বলছি, সেই স্কলারশিপ নিয়েই তিনি পিএইচডি ফেলো হিসাবে সেখানে পড়ছেন। ইতিমধ্যে 3 বছর প্রায় সেখানে হয়ে গেছে, তার পিএইচডি শেষের দিকেও বোধ হয়। ইনশাল্লাহ আমরা তার সম্পর্কে জানবো, তার কাছ থেকে দিক নির্দেশনা নিব, এবং আমাদের সকলের প্রত্যাশা যে এরকম ভালো কোনো প্রেস্টিজিয়াস স্কলারশিপ নিয়ে যেন আমাদের নিজেদের জীবনকে গড়ে তুলতে পারি, শুধু তুরস্ক না, বিশ্বের যে কোনো স্কলারশিপ নিতে পারি, সে প্রত্যাশা আমাদের থাকবে। আমি সরাসরি চলে যেতে চাই আমাদের সাথে আমার অত্যন্ত স্নেহের মিস্টার মোহাম্মদ সালাউদ্দিন। আমি সালাউদ্দিনকে ফ্লোর দিতে চাই। সালাউদ্দিনের আলোচনায় সে প্রাথমিকভাবে কিছু দিক নির্দেশনা দেওয়ার পর সুযোগ থাকবে আপনাদের প্রশ্ন করার। আপনারা ওপেনলি যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেই প্রশ্নগুলো করবেন, হ্যান্ড রেইজ করবেন, আমি আপনাদেরকে সেই সময়টা দিব ইনশাল্লাহ। ইতিমধ্যে 2জন হ্যান্ড রেইজ করছেন, একজন হলো রেডমি আর একজন হলো V120। আপনাদের নামগুলো যদি লেখেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। এই মুহূর্তে আমি কাউকেই সুযোগ দিতে পারছি না, আমাদের আলোচনার পরে ইনশাল্লাহ আমরা সুযোগ দিব। তো আমরা চলে যেতে চাই মোহাম্মদ সালাউদ্দিনের কাছে। জি জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার কথাগুলো কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু? জি, শোনা যাচ্ছে। ওকে, জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله العظيم। মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই তুরস্কের উচ্চশিক্ষা নিয়ে জুম প্ল্যাটফর্ম প্রোগ্রামে উপস্থিত আজকের সম্মানিত মডারেটর, আমার খুব শ্রদ্ধাভাজন কাছের বড় ভাই ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ, যিনি নিজে পার্সোনালি একজন স্কলার মানুষ। পাশাপাশি উপস্থিত আছেন ওই ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আবুল কালাম আজাদ, এবং আজকের উপস্থিতি যাদেরকে নিয়ে আজকের আয়োজন, যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া এবং উচ্চশিক্ষা কেন্দ্রিক নিজেদের যে আন্তরিকতা, বিশেষ করে ইসলামিক স্টাডিজের একজন ভালো মানের স্কলার হিসেবে নিজেদের তৈরি করার স্বপ্ন লালন করে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি প্রথমেই আমার আজকে তুরস্কের স্কলারশিপ নিয়ে সংক্ষেপে একটু কথা বলবো। আসলে এখানে মৌলিক কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে তুরস্ক আসলে কেন গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলিম দেশগুলোর জন্য এবং ইসলামিক এডুকেশনের জন্য। পাশাপাশি তুরস্কের স্কলারশিপের মধ্যে কি থাকবে বা কি আছে। এরপরে চলে যাব যে আসলে অ্যাপ্লিকেশন প্রসেস, অলরেডি অ্যাপ্লিকেশন শেষের পথে, বাট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশনের পরে যে ভাইবা যেটা হয়, সে ভাইবাটা জরুরি। সে ভাইবার ব্যাপারে আমি একটু কথা বলবো। আর অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইটা কিভাবে করবে, ওখানে অনেকগুলি সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আমরা সংক্ষেপে একটু শুনবো।
তাহলে ওই অ্যাপ্লিকেশনের উপরে অনেক সময় স্কলারশিপে প্রায় বলা চলে যে 60% ভ্যারি করে। শর্টলিস্ট যে তারা পাঠায় সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের জন্য 60% অ্যাপ্লিকেশনের উপরে ভ্যারি করে, আর বাকি 40% হচ্ছে তার লাক এবং তার ভাইবা। প্রথম আমরা যদি তুরস্ককে যদি চিন্তা করি, এটা আমরা সবাই জানি বর্তমান দুনিয়াতে বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডের জন্য সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূকেন্দ্রিক দিক থেকে, তারপর হচ্ছে রাজনৈতিক দিক থেকে, এরপরে হচ্ছে শিক্ষা গবেষণার দিক থেকে তুরস্ক খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। তুরস্ককে নিয়ে এমন কোনো দিন নাই, এমন কোনো মিনিট নাই আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে যাকে নিয়ে কোনো আলোচনা নেই। বিশেষ করে মুসলিম দেশগুলো পারপাসে এবং ইউরোপ এবং আমেরিকা কেন্দ্রিক ক্ষমতা অথবা পলিটিক্যাল যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে, তার একমাত্র কারণ হচ্ছে বর্তমান তুরস্ক সমগ্র দুনিয়াকে লিড দেওয়ার একটা টার্গেটে আছে এবং আগামী 15 ও 20 ইয়ার্স এর মধ্যে তুরস্ক ওয়ার্ল্ডের সেরা অর্থাৎ প্রথম সারির বলো না যে প্রথম ইউএসএ বা এই সমস্ত দেশগুলোর উপরে গিয়ে তারা পুরো পৃথিবীকে তারা লিড দিবে এবং মুসলিমদের সে একটা সুযোগ আসছে। সেটা আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে তুরস্ক কি করছে, বিশেষ করে ইসলামিক এডুকেশনের জন্য। পাশাপাশি আমরা জানি যে ইসলামিক স্টাডিজ এর এডুকেশনের জন্য আমরা দীর্ঘদিন যাবত আমরা শুনে আসছি মিশর আল আজহার ইউনিভার্সিটি, তারপর হচ্ছে সৌদি আরব সহ, এরপরে ব্রুনেই, দারুস সালাম, এই সমস্ত দেশগুলো ইসলামিক স্টাডিজ এর ব্যাপারে অনেক আগ থেকেই তারা তাদের নিজস্ব সক্রিয়তা এস্টাবলিশ করতে পেরেছে। পাশাপাশি মালয়েশিয়া আধুনিক ইসলামিক এডুকেশন, ইন্টিগ্রেশন অফ নলেজ যেটাকে আমরা বলি উইথ কনভেনশনাল নলেজ। তো এই জায়গাগুলোতে সাম্প্রতিক সময়ে গত 8 থেকে 10 বছর থেকে শুরু হয়েছে তুরস্কের শিক্ষা ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় বিশেষ করে সোশ্যাল সায়েন্স, ইসলামিক স্টাডিজ, ইসলামিক ফিলসফি, ফিকা, ইসলামিক ইকোনমিক্স এবং মেডিকেল, এই সেক্টরগুলোতে তুরস্ক, ইঞ্জিনিয়ারিং, তুরস্ক অভূতপূর্ব তাদের গবেষণার সফলতাকে তারা বিশ্ব মানদণ্ডে উত্তীর্ণ করতে পেরেছে, যার জন্য তারা সমগ্র বিশ্বের সাথে নিজেদেরকে একত্রিত করার জন্য, একটি সেন্টারে নিয়ে আসার জন্য তাদের শিক্ষা ব্যবস্থাটাকে তারা গবেষণা ভিত্তিক এবং তাদের গবেষণা কার্যক্রমকে পৃথিবী ওয়ার্ল্ড রিকগনাইজড প্রত্যেকটা গবেষণা প্রতিষ্ঠানের সাথে কম্পারেটিভলি পরিচিত করানোর জন্য সেই কাজে তারা অনেকখানি সফল। তার ধারাবাহিকতা আমরা দেখতে পাই যে আজকে তুরস্ক প্রতিদিন, আমরা যদি গবেষণা জগতে যদি চিন্তা করি, প্রতিদিন এমন কোনো দিন নেই যেদিন তুরস্কে কোন একটা কনফারেন্স, একাডেমিক কনফারেন্স হচ্ছে না, কোন একটা পাবলিকেশন হচ্ছে না, অথবা কোন একটা গবেষণা কেন্দ্রিক বই পাবলিশ হচ্ছে না যে কোনো বিষয়ের উপর, নট অনলি ইন সোশ্যাল সায়েন্স আর আদার সাবজেক্ট, বাট এট দ্য সেম টাইম ইসলামিক স্টাডিজ কে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে তারা। এবং টার্কি ব্রুসলিনি যেটা টার্কি গভর্নমেন্ট স্কলারশিপ, যে টার্কি গভর্নমেন্ট স্কলারশিপটা আসলে তাদের কয়েকটা উদ্দেশ্যেই তারা এটা তারা দেয়া শুরু করেছেন। তাদের প্রাইমারি যে গোলগুলো আছে সেই গোলগুলোর মধ্যে আমরা যদি চিন্তা করি, তার মধ্যে বেসিক্যালি তারা বিশেষ করে মুসলিম দেশগুলোতে তুরস্কের একটা আত্মকেন্দ্রিক সম্পর্ক তৈরি করা, বিল্ড আপ করা, তাদের গবেষণা কেন্দ্রকে, তাদের গবেষণা কাজগুলোকে পৃথিবীব্যাপী পরিচিত করানো এবং পৃথিবীর প্রত্যেকটা জায়গাকে তুরস্ককে, ইস্তাম্বুলকে, তুরস্ককে সেন্টার করে সারা পৃথিবীকে তারা তাদের একটা একটা নেটওয়ার্ক তারা এস্টাবলিশ করা। সেই পারপাসে তুরস্ক প্রতি বছর প্রায় 5000 ছাত্রকে স্কলারশিপ দিয়ে থাকেন পুরো ওয়ার্ল্ড থেকে। আর এর মধ্যে সবচেয়ে বেশি স্কলারশিপ তারা যেখানে দেন তার অধিকাংশ সংখ্যাই হচ্ছে সোশ্যাল সায়েন্স এবং ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। ইসলামিক স্টাডিজ রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে, ইসলামিক স্টাডিজ রিলেটেড অনেকগুলি, প্রায় 15 to 20 সাবজেক্ট আছে এখানে। ইসলামিক ফিলসফি আছে, কালাম আছে, মান্তিক আছে, ইসলামিক হিস্ট্রি আছে, তারপর হচ্ছে তাফসির আছে, ফিকহ আছে, এইভাবে অনেকগুলি সাবজেক্ট আছে যে প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা আলাদা পিএইচডি স্কলারশিপ আছে, আলাদা আলাদা অনার্সের স্কলারশিপ আছে, আলাদা আলাদা মাস্টার্সের স্কলারশিপ আছে। তাদের অনার্সের সিস্টেমটা হচ্ছে তারা ফ্যাকাল্টি অফ থিওলজি রাখে। ফ্যাকাল্টি অফ থিওলজির অধীনে
প্রাইমারি একটি স্টুডেন্টকে তারা নিয়ে নেয়, ইনটেক হিসেবে নেয়, ওখানে তারা ইসলামিক স্টাডিজের পুরো জগৎকে তারা পড়ায়। তারপরে ওই স্টুডেন্ট ওখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে মাস্টার্স থেকে সে তার ডিস্টিংশনটা আলাদা করে। সে কি কালামে যাবে, সে কি ফিলোসফিতে যাবে, সে কি ফেকাতে যাবে, সে কি তাফসিরে যাবে, এভাবে সে আলাদা হয়। তো এগুলো এটা খুব চমৎকার, আমার কাছে খুবই চমৎকার লাগছে এই বিষয়টা। কারণ হচ্ছে একটা অনার্সের একটা জায়গা হচ্ছে, এটা একটা সমুদ্র। এখানে সমুদ্রের তীর কোথায় কোথায় আছে এই প্রত্যেকটা তীরের সাথে পরিচিত করানো। এবার যে স্টুডেন্ট যার কাছে যে তীরটা বেশি শক্ত মনে হয়, সে তীরটা ধরে তার কুলে সে উঠে যাবে। তাদের পলিসিটা আলটিমেটলি এটা। এবং এটার জন্য তাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যতটুকু দরকার, বিশেষ করে ফ্যাকাল্টি অফ থিওলজিতে পড়ার জন্য একটা ছাত্রকে অ্যারাবিক জানাটা ম্যান্ডেটরি, ইংরেজি জানবে এটাও ম্যান্ডেটরি, তারপর হচ্ছে টার্কিশ জানাটা ম্যান্ডেটরি। এই তিনটা ল্যাঙ্গুয়েজের উপর তারা ফার্স্টলি, যাদের কোনো প্রফিসিয়েন্সি বা এক্সপার্টিস না, তাদেরকে এই কোর্সগুলো তারা কমপ্লিট করান ইউনিভার্সিটির মাধ্যমে। এগুলো করার পর তখন তাকে ডিপার্টমেন্টে ক্লাসের জন্য দিয়ে দেন, সেটা আমি পরে আসতেছি। তাহলে স্কলারশিপ আমাদের জন্য, বিশেষ করে ইসলামিক জগতে একজন এক্সপার্ট হওয়ার জন্য তুরস্কের ইউনিভার্সিটিগুলো, বিশেষ করে এই সাবজেক্টগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এগুলোকে আমাদের জন্য একটা কোর সেন্টার হিসেবে আমরা নিতে পারি পড়াশোনা করার জন্য, একাডেমিক রিসার্চের জন্য। এবার আমি আসি, পৃথিবীতে প্রত্যেকটা দেশ তারা স্কলারশিপ দিয়ে থাকে, বিশেষ করে ডেভেলপ কান্ট্রিগুলো, বিশেষ করে মুসলিম দেশগুলোর জন্য, মুসলিম এডুকেশনের জন্য যে দেশগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি, আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখন নতুন করে আরেকটা স্কলারশিপ স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে আজারবাইজান একটা স্কলারশিপ তারা চালু করছেন, এবার কাজাকিস্তানের একটা স্কলারশিপ আছে। তো এই স্কলারশিপ গুলো আসলে এগুলো মুসলিম এডুকেশনের জন্য খুবই লুক্রেটিভ জায়গা থেকে তারা তুরস্ককে ফলো করছেন। তারা ওখান থেকে তারা সেই সিস্টেম গুলো ফলো করে তারা স্কলারশিপ গুলো দিচ্ছেন। তো আমরা এখন এই তুলনামূলক সবগুলো দেশের তুলনায় সংখ্যার দিক থেকে স্কলারশিপ দেয়ার ভলিউম যেটা আমরা বলি, সেই সংখ্যার দিক থেকে তুরস্কের সংখ্যাটা বেশি। প্রতি বছর 5,000 স্টুডেন্টকে ওয়ার্ল্ড থেকে নিয়ে আসা মানে হচ্ছে চারটিখানি কথা না। তার মধ্যে প্রত্যেকটা দেশে আলাদা আলাদা কিছু কোটা আছে। সেই কোটার মধ্যে বাংলাদেশের কোটা যদি আমরা বলি, প্রতি বছর 50 আপ স্টুডেন্ট, 50 to 60 or 70 হয় না, 50 to 60 এর ভিতরে থাকে অনার্স এবং মাস্টার্স পিএইচডি তিনটে লেভেলে। আপনারা জানেন যে স্কলারশিপ ওয়েবসাইটের মধ্যে ওখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। আমি নর্মাল ইনফরমেশন গুলোর দিকে আমি যাব না, যেমন স্কলারশিপের টাকার অ্যামাউন্ট কত, তারপর হচ্ছে কি কি সুবিধা তারা দেয়, এগুলো ওখানে ডিটেলস দেয়া আছে। তো সবচেয়ে আমি শুধু একটা কথা বলবো, যে সেটা হচ্ছে এই স্কলারশিপের অধীনে আপনি যে টাকা তারা দিবে আপনাকে, এবং পড়াশোনার যে সুযোগ, যে গবেষণার যে সুযোগগুলো দিবে, আপনি এখানে তৈরি হওয়ার জন্য, নিজেকে তৈরি করার জন্য এর থেকে ভালো প্ল্যাটফর্ম আর হতে পারে কিনা আমি জানি না। কারণ এভরিথিং ইজ ফ্রি। শুধু আপনার হচ্ছে এই টিউশন ফি বা বলেন এগুলোর বাইরে, যেমন এখানে আপনি কোনো একটা একাডেমিক কনফারেন্সে অ্যাটেন্ড করবেন, আপনি ফ্রিলি অ্যাটেন্ড করতে পারতেছেন। যেখানে ওই উবাইদ ভাই এবং আবুল কালাম আজাদ ভাই জানেন ভালো করে যে একটা কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার পরে, কনফারেন্স পেপার সাবমিট করার আগে ওখানে নির্দিষ্ট একটা ফি আছে, $200 $300 এরকম কিছু ফি আছে। বাট এই জায়গায় তুরস্ক তার যারা স্কলারশিপ পায়, তাদেরকে তুরস্কের যত একাডেমিক কনফারেন্স গুলো হয়, যত প্রোগ্রাম গুলো হয়, সেগুলো তারা ফ্রিলি অ্যাটেন্ড করতে পারে, যেটা গবেষণা করার জন্য, আমাদের একাডেমিক এক্সেলেন্সিকে প্রুভ করার জন্য সবচেয়ে চমৎকার একটা সুযোগ। এট দ্য সেম টাইম ইউনিভার্সিটি ভ্যারি করে, এটা ইউনিভার্সিটি নিজস্ব কিছু ফান্ড থাকে। যেমন একটা স্টুডেন্ট তার ইউএসএ তে অথবা কানাডা অথবা অন্য কোনো দেশে ভালো একটা জার্নালে তার একটা পেপার সাবমিট হওয়ার অ্যাকসেপ্টেন্স আসছে, অথবা ভালো একটা কনফারেন্সে সে অ্যাটেন্ড করার অ্যাকসেপ্টেন্স সে পেয়েছে, তখন তাকে তার পার্শিয়ালি হোক অথবা ফুল ইউনিভার্সিটি ওই স্টুডেন্টের আসা যাওয়ার এয়ার কস্ট, তারপর হচ্ছে ওখানে প্রেজেন্টেশন, ওখানে যে কয়দিন থাকবে ওইটার এভরিথিং তারা বিয়ার করে। তো এগুলো আমাদের জন্য চমৎকার কিছু সুযোগ অ্যাকচুয়ালি, আমরা যদি এগুলো যদি চিন্তা করি। তো এগুলো হচ্ছে স্কলারশিপের বাহিরের সুযোগ।
আমরা যদি স্কলারশিপের ভিতরে যদি চিন্তা করি, একটা অনার্সের স্টুডেন্ট যে পরিমাণ টাকা তাকে দেবে, এই টাকা দিয়ে এখানে তার থাকা খাওয়া অলরেডি ফ্রি, এবং তার আসা যাওয়ার এয়ার টিকিট দিবে, ইউনিভার্সিটি টিউশন ফি ফ্রি, পাশাপাশি তাকে যে স্মার্ট যে একটা মানি দিবে হাতে, সেটা দিয়ে তার একদম আরামসে খুব ভালোভাবে তার যায়। অনেক স্টুডেন্ট এখান থেকে তারা দেশেও টাকা পাঠায়। মাস্টার্সের স্টুডেন্ট সেম, পিএইচডি স্টুডেন্ট এবং মাস্টার্সের স্টুডেন্ট নতুন একটা সুযোগ গভর্নমেন্ট তৈরি করেছেন, সেটা হচ্ছে আলাদাভাবে তারা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে হাউস রেন্ট দেয়া, তাদেরকে বাসা ভাড়া দেয়া, ফ্যামিলি নিয়ে থাকার জন্য, তার ওয়াইফকে নিয়ে থাকার জন্য। তো এটা এই গত বছর থেকে স্টার্ট করেছে তারা, এর আগে এটা ছিল না। তো এটা কিন্তু অনেক চমৎকার একটা সুযোগ। তাহলে এই অনেকে বিবাহিত আছেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন অথবা পিএইচডি স্কলারশিপ পাওয়ার পরে তারা ম্যাক্সিমাম বিবাহিত হন। তো তারা ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারবেন, সে সুযোগটা এখানে আছে, পড়াশোনা করার এভরিথিং, তার ফ্যামিলি নিয়ে যতদিন উনি থাকবেন ততদিন। এবং একাডেমিক কমপ্লিশনের পরে কেউ যদি এখানে ইউনিভার্সিটিতে জব করতে চায় বা চাকরি করতে চায় অথবা এখানে এস্টাবলিশ হতে চায়, সে সুযোগটা তার জন্য আছে। পাশাপাশি এখান থেকে সে অন্য জায়গায় যদি চলে যান, সে সুযোগও তার জন্য আছে। আমাদের অনেক ভাই যারা পিএইচডি কমপ্লিট করার সাথে সাথে এখানে ইউনিভার্সিটিতে জয়েন করেছেন, কয়দিন আগে আমাদের এক ভাই জয়েন করেছেন, এর আগে আর অনেকেই আমাদের পরিচিত অনেকে ইউনিভার্সিটি গুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তারা জয়েন করতেছেন। আলটিমেটলি তুরস্ক আমাদের জন্য একটা চমৎকার সেন্টার, এবং পাবলিক যে কমিউনিকেশন বা হসপিটালিটি, তুরস্কের টার্কিশ হসপিটালিটি, এটা আপনারা জানেন যে এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। তো আমরা এখন যাই স্কলারশিপ আবেদনের প্রসেস, আমরা একটু যাব। তো স্কলারশিপ এই অ্যামাউন্টটা যেটা দেয় এটা এনাফ। এর পাশাপাশি অনেকে তার একাডেমিক কোয়ালিটির আলোকে, অনেকে তার যোগ্যতার আলোকে অনেক কিছু করে থাকেন, পাশাপাশি জব করে থাকেন অথবা অনেক সুযোগ সুবিধা পান, সেই সুযোগ সুবিধাগুলো আছে এখানে। তো এখন অ্যাপ্লিকেশন প্রসেস আমরা যাই। অ্যাপ্লিকেশন প্রসেসে যেটা করতে হয় প্রথমে, যেহেতু আর একদিন আছেন, আমরা এখন অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আবেদন করব, যেটা আবেদন প্রক্রিয়া, আবেদনটা কিভাবে করতে হয়। তুরস্কের স্কলারশিপের আবেদনটা পুরো বছরে একবার হয়। জানুয়ারি শেষে তারা এটা অ্যানাউন্স করেন এবং ফেব্রুয়ারির ভিতরে এটা কমপ্লিট, টোটাল 1 মান্থ তারা সময় দেন। এর মধ্যে যে বিষয়গুলো লাগে ডকুমেন্টস এর আলোকে, প্রথমত আমি ডকুমেন্টস কি কি লাগবে। প্রথমত হচ্ছে যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা পাসপোর্ট বানিয়ে ফেলতে হবে, এক, সেটা অনার্স মাস্টার্স পিএইচডি তিন লেভেলের জন্য। পাসপোর্ট তারা করে ফেলবে, সেটা তুরস্ক হোক অন্য যে কোনো জায়গায় হোক। আমাদের অনেকের আছে যারা পাসপোর্ট করতে পারে না বা পাসপোর্ট করে না, পাসপোর্ট ছাড়া অ্যাপ্লিকেশন করার জন্য আমরা একটু চিন্তা করি, আসলে এটা আমাদের বোকামি। নাম্বার 2 হচ্ছে আমাদের যে কোনো দেশে স্কলারশিপের জন্য যদি আমাদের টার্গেট থাকে, আমাদের প্রথম থেকে চিন্তা করতে হবে যে আমাদের রেজাল্টটাকে সর্বোচ্চ লেভেলে উত্তীর্ণ করা। আমরা যারা অনার্সের জন্য আবেদন করব, জিপিএ দুটোতে এসএসসি এইচএসসি দাখিল আলেম, এই দুটোতে জিপিএ 5 যে কোনো দেশে স্কলারশিপের জন্য জরুরি। এরপরে হচ্ছে গোল্ডেন এ প্লাস, তো আরো ভালো। তো আমাদের এই রেজাল্টের দিকে আমাদের একটু চিন্তা করতে হবে। পাশাপাশি অনার্সে যারা মিনিমাম 3.50 উপর রেজাল্ট জরুরি। আর এটা হলে আপনি এই একটা প্রতিযোগিতার জায়গায় ময়দানে নামা যাবে। যদি আপনার যদি 3.75 এর উপরে যদি পয়েন্ট থাকে সিজিপিএ, তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার সুযোগটা বেশি থাকে। এটা রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো স্কলারশিপের জন্য। আর পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো ম্যান্ডেটরি আমাদের এই রেজাল্টের পাশাপাশি, যেমন আপনার কোনো সোশ্যাল অর্গানাইজেশনে আপনার কোনো এঙ্গেজমেন্ট আছে কিনা, পাশাপাশি একাডেমিক কোনো এক্সিলেন্সি আপনার আছে কিনা, অথবা আপনার কোনো লেখালেখি আছে কিনা, অথবা আপনি কোনো ডিবেট করেছেন, ডিবেটের সার্টিফিকেট আছে কিনা, অথবা আপনি কোনো সোশ্যাল অনেকগুলি ক্লাব আছে, সেই ক্লাবগুলোর সাথে আপনার সংযুক্ততা আছে কিনা, এরকম বিষয়গুলো আমাদের যদি থাকে সার্টিফিকেট, এটা আমাদের জন্য এক্সট্রা একটা প্রসিড করে আমাদের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। বাট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রেজাল্ট, একাডেমিক রেজাল্ট, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যারা স্কলারশিপের জন্য যারা প্রথম থেকে আমরা চিন্তা করব, আমরা প্রথম থেকেই এই বিষয়গুলো আমরা, জি আমি একটু মনে হয় কথা শেষ করলে কোশ্চেন গুলো আসলে ভালো হবে। যার সাউন্ড আসতেছে মনে হয় একটু উনি মিউট করলে ভালো। জি, তো আমরা এখন অ্যাপ্লিকেশনের দিকে যাই। অ্যাপ্লিকেশন করার প্রসেসটা হচ্ছে আমরা প্রথমত আমাদের টেবিলে আমাদের সকল ডকুমেন্টসগুলো আমরা হাজির রাখবো। সেটা হচ্ছে পাসপোর্ট এক নাম্বার, নাম্বার 2 হচ্ছে আমার একটা ভালো মানের আপডেটেড একটা ছবি পাসপোর্ট সাইজের, নাম্বার 3 হচ্ছে আমার সকল ডকুমেন্টস একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, অনার্সের জন্য যদি হয় এসএসসি এইচএসসি অর্থাৎ দাখিল আলিমের,
আর মাস্টার্সের জন্য মাস্টার্সের জন্য হলে পাশাপাশি এগুলোর পাশাপাশি অনার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। পিএইচডির জন্য হলে অনার্সের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে আলিম, তখন দাখিল ওখানে লাগে না, আলিম থেকে শুরু হয় পিএইচডি স্টুডেন্টদের জন্য। আলিম, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, অনার্সের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, এরপরও হচ্ছে মাস্টার্সের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট। বাট পিএইচডি স্কলারশিপ জন্য যারা আবেদন করবেন তাদের একটা বিষয় ম্যান্ডেটরি, সেটা হচ্ছে মাস্টার্সে অবশ্যই তাদের থিসিস থাকতে হবে। মাস্টার্সে যদি আপনার থিসিস না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না, এটা কোনো দেশে আপনাকে নিবে না। মাস্টার্সে ম্যান্ডেটরি থিসিস লাগবে। এরপরেও হচ্ছে পাশাপাশি আপনার কোনো একাডেমিক যদি পেপার থাকে, সেটা ভালো একাডেমিক পেপার না থাকলে প্রবলেম না, বাট আপনার একটা থিসিস এবং আপনার একটা এটা মাস্টার্সের স্টুডেন্টদের জন্য লাগবে, সেটা হচ্ছে আপনার একটা রিসার্চ প্রপোজাল। মাস্টার্সের স্টুডেন্টের জন্য লাগবে, পিএইচডি স্টুডেন্টদের জন্য লাগবে। বাট পিএইচডি যারা আবেদন করবে তাদের জন্য ম্যান্ডেটরি তাদের মাস্টার্সের থিসিস থাকা লাগবে। বাংলাদেশে যে ইউনিভার্সিটি থেকে তারা আপনার হচ্ছে এই গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন অথবা মাস্টার্স কমপ্লিট করেছেন, সেই মাস্টার্স একটা অবশ্যই থিসিস কোর্স থাকে, সেই থিসিস কোর্সটা নিয়ে ওখানে একটা ডিসার্টেশন থাকতে হবে আপনার। পাশাপাশি এই ডকুমেন্টস গুলো আমার রেডি রাখতে হবে, স্ক্যান করে সবগুলো রেডি রাখতে হবে। আর নাম্বার 3 হচ্ছে দুটো লেটার নিতে হবে, রেফারেন্স লেটার যেটাকে আমরা বলি, আর সৌদি আরবের জন্য বলে তাসকিয়া বলে, আর তুরস্ক বা অন্য দেশগুলোর জন্য আমরা রেফারেন্স লেটার বলি। সেটা দুটো ইউনিভার্সিটি প্রফেসর থেকে। সেটা আপনার ইউনিভার্সিটি প্রফেসর হলে খুব ভালো, আপনার ইউনিভার্সিটি আপনার ডিপার্টমেন্টের ডিন হোক, ফ্যাকাল্টি ডিন হোক, অথবা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হোক, অথবা যে কোনো একটা প্রফেসর থেকে এরকম দুটো রেফারেন্স লেটার নেবেন, যে দুটো রেফারেন্স লেটারের মধ্যে আপনার ব্যাপারে ওনারা সে লিখবেন, বিস্তারিত লিখবেন যে স্টুডেন্টকে আমি চিনি, এত বছর যাব, তার একাডেমিক এক্সেলেন্সি ভালো, সে তার এই জায়গায় তার এক্সপার্টনেসটা ভালো, সে আমি তাকে রিকমেন্ড করতেছি, সে স্কলারশিপের জন্য ক্যাপেবল, সে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, এটা ইউনিভার্সিটির প্রফেসর দিবেন। সেম এটা। আর বিশেষ করে যারা অনার্সের জন্য আবেদন করবেন তাদেরও দুটো রেফারেন্স লেটার লাগে। তো তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে তারা রেফারেন্স লেটার, 1 নাম্বার রেফারেন্স লেটার নেবেন উনি যে প্রতিষ্ঠান থেকে আলেম কমপ্লিট করেছেন সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল থেকে। এটা আমরা অনেকে ভুল করি, আমরা ভুলটা করি এই জায়গায় যে আমরা রেফারেন্স লেটারটা নেওয়ার থেকে আমরা যে মানুষটা আমাকে চিনে না, এরকম একজন মানে খুব নামকরা একজন প্রফেসর থেকে, খুব বাংলাদেশের একজন নামকরা ব্যক্তি থেকে আমরা রেফারেন্স লেটার নিতে যাই, পরে রেফারেন্স লেটার নিলে ওটার কোনো কাজ হয় না। কারণ হচ্ছে যার থেকে আপনি রেফারেন্স লেটার নেবেন, যে প্রফেসর থেকে, সরাসরি ইউনিভার্সিটি স্কলারশিপ অথরিটি ওই প্রফেসরকে মেল করেন যে এই স্টুডেন্টটা আপনার রেফারেন্সটা ইউজ করছে, আপনার থেকে রেফারেন্স লেটার নিচ্ছে, আপনি কি তাকে চিনেন কিনা, যদি চিনেন তাহলে আপনি সাবমিট করেন আমাদেরকে এই লেটারটা, সেম লেটারটা আপনি আমাদেরকে সাবমিট করেন। এখন সাপোজ আমি বাংলাদেশের খুব নাম করা একজন মানুষ থেকে আমি একটা লেটার নিলাম, সাপোজ কামালউদ্দিন জাফরের থেকে আমি একটা লেটার নিলাম, উনি আমাকে চিনেন না, আমি আরেকজনের লিঙ্ক ধরে গিয়ে রেফারেন্স লেটার নিতে গেলাম, তো ওনার কি সে সময় আছে উনি আমার লেটার রিপ্লাই দেয়া? উনি কি আমাকে চিনেন? আর না চিনলে তো উনি রেফারেন্স লেটার দিতে পারবেন না। তো আমরা এই জায়গাগুলোতে ভুল করি, আমরা মনে করি যে আমরা যদি এরকম বড় মানের কোন একজন ব্যক্তি থেকে যদি লেটার নিতে পারি তাহলে আমাদের স্কলারশিপ পাওয়াটা সহজ। আসলে এটা ভুল। আমরা ওই মানুষটা থেকে, ওই প্রফেসর থেকে রেফারেন্স লেটার নিব যে প্রফেসরটা আমাকে পার্সোনালি চিনেন, সেটা আমার ডিপার্টমেন্টের একজন প্রফেসর হোক, আমার ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, অথবা আমার মাদ্রাসার প্রিন্সিপাল হোক, এটা বেশি ভালো। তাহলে আমার স্কলারশিপ পাওয়াটার জন্য ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়, ওটাও একটা পার্ট। তো এইভাবে দুইটা রেফারেন্স লেটার আমরা নিব। আর পাশাপাশি আমাদের এই সব কিছু আমরা রেডি করে, স্ক্যান করে রেডি করে তখন আমরা অ্যাপ্লিকেশন করতে বসে যাবো আল্লাহর রহমতে। অ্যাপ্লিকেশন করার জন্য আমরা সময় নিব। আমরা অনেকে কি করি, হাতে আছে সময় একদিন সময় নিয়ে আমরা চিন্তা করি যে প্রথমে আজকে আমরা বসে যাব, বসে 2-3 ঘন্টার মধ্যে আমরা অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলবো। না, এটা ভুল। প্রত্যেকটা স্টেপ, আজকে একটা স্টেপ কমপ্লিট করবো, পরের দিন আরেকটা স্টেপ, যাতে আমার কোন স্টেপে যাতে ভুল না হয়। প্রত্যেকটা ইনফরমেশন, ওখানে অনেকগুলি স্টেপ থাকে। প্রথমত এখানে একটা অ্যাকাউন্ট করতে হয়, সে অ্যাকাউন্টে ভেরিফাই ইমেল আসে পার্সোনাল ইমেইলে, সেই ইমেল থেকে লিঙ্কে ক্লিক করে ঢোকার পরে তখন অ্যাকাউন্ট ওপেন। তখন আমার প্রথমত পার্সোনাল ইনফরমেশন চায়, তারপর ফ্যামিলি ইনফরমেশন চায়, এরপরে হচ্ছে একাডেমিক অ্যাচিভমেন্ট চায়, তারপরে হচ্ছে আমার একাডেমিক রিকোয়ারমেন্টস গুলো কি কি, যে রেকর্ডস, যে মার্কস গুলো, সে সার্টিফিকেট গুলো সাবমিট করতে চায়। এরপরে হচ্ছে আমার সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজমেন্ট আছে কিনা সেই ইনফরমেশন গুলো চায়। তারপরে হচ্ছে আমি কোনো এবার আমি কোন লেভেলে অ্যাপ্লাই করবো সেটা আরো পরে আসে। তারপরে অ্যাপ্লাই করার পরে আমরা ওখানে একটা লেটার অফ ইন্টেন্ট, কিছু কোশ্চেন থাকে 5 থেকে 6টা।
যেটা এটা হচ্ছে স্কলারশিপ পাওয়ার জন্য বলা চলে যে 30% লেটার অফ ইন্টেন্ট এটা ক্যারি করে রেজাল্টের পাশাপাশি। সেটা কিভাবে? লেটার অফ ইন্টেন্টে কয়েকটা কোশ্চেন থাকে। তার মধ্যে প্রথম কোশ্চেন থাকে তুমি তার্কিতে পড়াশোনা করে ইন্টারেস্টেড কেন, কি কি জন্য তুমি পড়তে চাও। ওখানে আপনি শর্টে একটা ইনফরমেশন লিখতে হবে সুন্দর করে। তারপরে হচ্ছে এরপরে কোশ্চেন থাকে তুমি যে সাবজেক্টে আবেদন করতেছো এই সাবজেক্ট সম্পর্কে তুমি কি জানো, ওখানে আপনাকে লিখতে হবে। এরপরে আপনাকে লিখতে হবে ওখানে, এটা হচ্ছে অনার্সের জন্য বলতেছি আমি, এরপরে লিখতে হবে ওখানে যে তোমার পার্সোনাল গোল কি, এখানে আপনার কমপ্লিশন ইউর এডুকেশন, হোয়াট উইল বি ইউর প্রফেশন, তোমার পেশা কি হবে, তুমি কোন পারপাসে তুমি নিজেকে নিজের গোলটাকে নিজের একাডেমিক ক্যারিয়ারটাকে তুমি এস্টাবলিশ করতে চাও, সেই কোশ্চেনটা আসবে। তখন সেই কোশ্চেনটার অ্যান্সারটা দিতে হবে। তো এইভাবে ধারাবাহিক 5 থেকে 6টা কোশ্চেন থাকে। তারপরে তার কি সম্পর্কে সংক্ষেপে লিখো। এরপরে হচ্ছে তোমার সাবজেক্টের সাথে যে সাবজেক্ট তুমি পড়াশোনা করতেছো সেই সাবজেক্টের সাথে প্রিভিয়াস যে তুমি পড়াশোনা করে আসছো ব্যাকগ্রাউন্ড নলেজ, এটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা। সাপোজ আমি যদি ইসলামিক স্টাডিজের জন্য আবেদন করি, মাদ্রাসা থেকে আমি যে বিষয়গুলো পড়াশোনা করে আসছি সেই বিষয়গুলোর সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা, যদি সম্পর্ক থাকে সেটার জন্য সংক্ষেপে লিখো। এবং মৌলিক কিছু কোশ্চেন থাকে। তো এই কোশ্চেনগুলো যত সুন্দর করে আমরা লিখতে পারি বা আমরা অ্যাপ্লিকেশনটা যখন করতে যাব তখন আমরা টেকনিক অ্যাপ্লাই করে আমাদের সকল ইনফরমেশন গুলো ফিল আপ করে আমরা ওই প্রত্যেকটা কোশ্চেনের জায়গায় আমরা যে কোনো একটা চিহ্ন দিয়ে 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 আমরা কোশ্চেন গুলো দেখে নিব। দেখে নিয়ে এই প্রত্যেকটা কোশ্চেন ওখান থেকে কপি করে নিয়ে আমি আমার ল্যাপটপে রেডি করে রাখবো। রেডি করে আমি প্রত্যেকটার ভালোভাবে পড়াশোনা করে অ্যান্সার গুলো রেডি করব। রেডি করে দেওয়ার ওখানে কপি করে করে বসে আমি সাবমিট করবো। এটা হচ্ছে আমার মনে হয় এটা বুদ্ধিমানের কাজ হবে, তাহলে সুবিধা। কারণ ওখানে অ্যাপ্লিকেশনটা এডিট করা যায়, আপডেট করা যায়। আপনি অ্যাপ্লিকেশন একবার অ্যাকাউন্ট করার পরে সাবমিট করার আগ পর্যন্ত আপনি যতবার ইচ্ছে ততবার এটাকে এডিট করতে পারবেন, আপডেট করতে পারবেন আপনি। তো আমার মনে হয় এই বিষয়গুলো এইভাবে করতে হবে। দেন ফাইনালি ইউনিভার্সিটি চয়েস। তুরস্কের একমাত্র তুরস্ক এই সুযোগটা দিয়ে থাকে, সেটা হচ্ছে তারা প্রায় 12টা ইউনিভার্সিটি চয়েস করতে দেয়, সাবজেক্ট চয়েস করতে দেয়, 12টা ইউনিভার্সিটিতে চয়েস করতে দেয়। তো এই 12টা চয়েস থেকে যে কোনো একটাতে স্কলারশিপ দিয়ে থাকেন তারা। তো আমরা এক্ষেত্রে যে বিষয়টা চিন্তা করব সেটা হচ্ছে আমরা অনেকে ভাবি যে আমি ইস্তাম্বুলে থাকবো, আমি আঙ্কারাতে থাকবো, এরকম চিন্তা করে আমরা ইউনিভার্সিটিগুলোতে বেশি চয়েস দিয়ে থাকি। আসলে না, স্কলারশিপ হওয়ার ক্ষেত্রে ইস্তাম্বুল এবং আঙ্কারার বাইরে যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলোতে বেশি সুযোগ থাকে, কারণ ওইগুলোতে কম্পিটিশন কম থাকে। ইস্তাম্বুল এবং আঙ্কারার জন্য সারা দুনিয়া সবাই ওখানে সিলেক্ট করে ইউনিভার্সিটিগুলোকে, তো যার জন্য এখানে কোটাগুলো কম থাকে, এই জন্য স্কলারশিপ পাওয়াটা টাফ হয়ে যায়। তো আমার 12টা ইউনিভার্সিটির যে সিলেকশন থাকবে এই সিলেকশনের মধ্যে ইস্তাম্বুল এবং আঙ্কারাকে আমরা প্রথমেই না দিয়ে আমরা বাইরের যে ইউনিভার্সিটি গুলো আছে সেই ইউনিভার্সিটি গুলোতে আমরা দিব। তো এটা জানবো কিভাবে? এটা জানবো আমরা তুরস্কের আবেদন করার আগে তুরস্কের প্রত্যেকটা শহরের যে ইউনিভার্সিটি গুলো নিয়ে শর্টে আমরা একটু দেখে নেব যে কোন ইউনিভার্সিটি কোন শহরে, অথবা অ্যাপ্লিকেশন যখন করে অ্যাপ্লিকেশন সিস্টেমে দেয়া থাকে এই সাবজেক্ট এই ইউনিভার্সিটিতে আছে, ইউনিভার্সিটি গুলোর নিচে দিয়ে শহরের নাম দেয়া থাকে, এটা সিটি আঙ্কারা অথবা এটা সিটি ইস্তাম্বুল, এটা সিটি ইজমির, এটা সিটি সাকারি, এভাবে দেয়া থাকে। তখন আমরা সেই ইউনিভার্সিটি ধরে ধরে আমরা করব, সিলেক্ট করব, তাহলে এটা আমাদের জন্য সহজ হবে এবং স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এগুলো যে সিস্টেম, যে একটু পলিসি যদি আমরা যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা ইভ্যালুয়েট করার ক্ষেত্রে, ইভ্যালুয়েশন হওয়ার ক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে। এরপরে লাস্ট অ্যাপ্লিকেশন যখন সাবমিট হয়ে যাবে এরপর আমরা ফাইনালি রেফারেন্স লেটার ইনক্লুড করতে হয়। রেফারেন্স লেটার ইনক্লুড করার পরে আমরা ফাইনালি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলবো। এর মধ্যখানে আর আমাদের কোনো কাজ নেই। তখন ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমাদের ইমেলটাকে, যে ইমেল দিয়ে আমি অ্যাকাউন্টটা করব সেই ইমেলটা আমরা অলওয়েজ ওপেন রাখবো। সেই ইমেলের ব্যাপারে আমাদের যে কোনো সময় ওখানে মেইল আসবে, অর্থাৎ আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই ইমেল এবং সেই ইমেলটা আপনার মাথায় সেভ থাকতে হবে। ওই ইমেলে ইউনিভার্সিটি স্কলারশিপ অথরিটি এবং ইউনিভার্সিটি মেইল এভরিথিং সবকিছু ইমেলে আসবে। পাশাপাশি যে অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আবেদন করেছেন সেই অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড আপনার মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না। কারণ হচ্ছে আপনার স্কলারশিপ হওয়ার পরে
যত কাজ, স্কলারশিপের টাকা দেয়া, তারপরে হচ্ছে ওখানে যত ডকুমেন্টস নতুন করে লাগবে, আপনার দেশ থেকে ভিসা আবেদন করা থেকে শুরু করে যত প্রসিডিউর সবকিছু তারা ওই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। তো এই জন্য ওইটার ইমেল এবং পাসওয়ার্ড আমাদেরকে কোথাও প্রয়োজনে লিখে রাখতে হবে, এটা যাতে কোনো ক্রমে আমাদের মিস্টেক না হয় বা ভুল না হয়। তাহলে যদি হয়, আমরা যদি হারাই ফেলি, তাহলে না আমাদের বড় ধরনের একটা লস হবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট। আমরা এবার যেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে ভাইবার জন্য প্রস্তুতি নেওয়া। ভাইভাটা আসলে কি, এখন এটাই আমাদের জন্য এখন খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যাপ্লিকেশন আর মাত্র একদিন আছে। আমরা ভাইভাতে কি কি বিষয়গুলো আমরা প্রিপারেশন নিব। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আছে, আমি মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টটা একটু সংক্ষেপে বলে যাই। মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন সিস্টেমে তাদের একটা রিসার্চ প্রপোজাল দিতে হয়, একটা সংক্ষেপে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হয় তাদেরকে লেটার অফ ইন্টেন্টের জায়গায়। তো সেই রিসার্চ প্রপোজালটা আমাদেরকে আগে থেকে রেডি করতে হবে। যারা মাস্টার্স করতে আসবেন, অনার্স কমপ্লিট করেছেন, তারা মাস্টার্স তুরস্কে বা বিদেশে মাস্টার্স মানে হচ্ছে এটা এমফিল। এখানে একটা আপনাকে 1 ইয়ারের একটা থিসিস করতে হবে, ডিসার্টেশন লিখে জমা দিতে হবে। তো আমরা এটা ওই অ্যাপ্লিকেশনে একটা সাবজেক্ট সিলেক্ট করে ওখানে আমরা একটা প্রপোজাল লিখে জমা দিতে হবে। সেই সাবজেক্টে আমরা চিন্তা করে নিব আমি কোন বিষয়ে এক্সপার্ট। ঠিক পিএইচডি স্টুডেন্টও সেম কাজটা করতে হবে, তাকে একটা প্রপোজাল ওখানে জমা দিতে হবে। প্রপোজাল জমা বলতে ওখানে কপি করে ওই যে লেটার অফ ইন্টেন্টের জায়গায় ওখানে এটা কিসের উপর থিসিস করবে, তারপরে হচ্ছে থিসিসের প্রপোজালের যে পার্টগুলো থাকে এই সবগুলো পার্ট ওখানে থাকে, জাস্ট ওখানে আমরা ওখানে লিখে লিখে বসাই দিতে হবে। তো এই জন্য মাস্টার্স এবং পিএইচডি যারা আবেদন করবে, তারা আমার মনে হয় এই বিষয়গুলো এখন থেকে চিন্তা করা দরকার, পরের বছর নেক্সট বছরের জন্য তারা যদি চিন্তা করেন। আর পাশাপাশি এরপরে ভাইবার জন্য আমাদের প্রিপারেশন নেয়া, আমরা যে ইনফরমেশন গুলো এখানে আমরা দিব, লেটার অফ ইন্টেন্টে যে মেসেজ গুলো আমরা টেক্সট করে লিখবো, ওখানে টেক্সট যেগুলো করব, পাশাপাশি রিসার্চ প্রপোজাল আমি যেটা ওখানে জমা দিব, ঠিক ভাইভাতে আমাকে তারা সেই বিষয়গুলোর উপর 70% কোশ্চেন করবে, আর 30% কোশ্চেন করবে তারা আমার একাডেমিক এক্সেলেন্সের উপর। এখানে ইনক্লুড থাকবে তার্কিশ এডুকেশন ব্যবস্থা নিয়ে আমি জানি কিনা, তার্কিশ কালচার নিয়ে আমি জানি কিনা, এগুলো নিয়ে কোশ্চেন থাকবে। তো এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে অ্যাপ্লিকেশনটা করা মানে হচ্ছে যে আমাকে ভাইভা অ্যাটেন্ড করার সুযোগ হবে, বিষয়টা এরকম না। বাংলাদেশ থেকে স্কলারশিপের জন্য কোটা থাকে 50 to 60, এটার জন্য অ্যাপ্লিকেশন জমা পড়ে মিনিমাম 8 থেকে 10,000। এই 8 থেকে 10,000 থেকে তারা শর্ট লিস্ট করে, এটাকে শর্ট লিস্ট করে তারা 150 জনকে তারা ইয়ে করেন, অথবা 200 জনকে তারা ভাইভা মেল পাঠান। রেজাল্টের আলোকে, লেটার অফ ইন্টেন্টের আলোকে, সামাজিক যে সার্টিফিকেট গুলো, সোশ্যাল ওয়ার্কের যে সার্টিফিকেট গুলো আছে এগুলোর আলোকে, এই সবকিছু মিলে তারা শর্টলিস্ট ভাইবার জন্য তারা মেল করেন, শর্টলিস্টেড করে শর্টলিস্ট করে তারা মেল করেন। তখন তাদেরকে নির্দিষ্ট সময়ে এমবাসিতে এসে ভাইবার জন্য তারা ডাকেন। ভাইবার জন্য যে প্রিপারেশন গুলো নিতে হয় ওটারও ডিটেলস তারা একটা মেল করে দেন, কি কি ড্রেসে আসবে, তারপর হচ্ছে আসার সময় কি কি ডকুমেন্টস গুলো নিয়ে আসবে, তারপর হচ্ছে কয়টা থেকে কয়টা, এগুলো এমবাসি থেকে স্কলারশিপ অথরিটি মেল করে দেয় এমবাসিতে এসে ভাইবা দেওয়ার জন্য, অ্যাটেন্ড করার জন্য। তো এখানে আমাদের প্রিপারেশনটা কি নিতে হবে, আমাদের প্রিপারেশন একটা, আমাদের সকল ডকুমেন্টস গুলো আমাদের হাতে রাখতে হবে। 2, মেইন ডকুমেন্টস পাসপোর্ট এবং মেইন সার্টিফিকেট, এবং যত যে ডকুমেন্টস গুলো আমি ওখানে আপলোড করেছি অ্যাপ্লিকেশনে, সেই সকল ডকুমেন্টস আমার হাতে থাকবে। নাম্বার 2, আমি এর পাশাপাশি আমাদের কয়েকটা বিষয় প্রিপারেশন লাগবে। এক, আমরা যারা দেশের বাইরে যারা পড়াশোনা করার জন্য আমাদের আগ্রহ আছে, আমরা মৌলিকভাবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সেটা অ্যারাবিক হোক সেটা ইংরেজি হোক, এই দুইটা ভাষার উপর যে কোনো একটা ভাষা যাতে আমরা কথা বলতে পারি, আমাদের ফ্লুয়েন্সি আছে, এই বিষয়টাকে আমরা ডেভেলপ করব এখন থেকে। এটা যেমন ওখানে ঠিক আছে, আমরা ধরে নিলাম এমবাসিতে নতুন করে সিস্টেম করেছে, সেটা হচ্ছে বাংলা ভাষা ভাইবা দেওয়া যায়, ওখানে একজন ট্রান্সলেটর থাকে, উনি আপনার কথাগুলো ট্রান্সলেট করে দেন। কিন্তু এটা আসলে আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এত বেশি হেল্প করবে না, কারণ তারা চায় যে আপনার এক্সেলেন্সিটাকে তারা দেখবে, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তারা দেখবে ভাইভাতে, আপনার স্মার্টনেস দেখবে, আপনার একাডেমিক নলেজ কতটুকু আছে আপনার সাবজেক্টের ব্যাপারে, এগুলো তারা দেখবে। তো এই যেগুলো যখন তারা দেখবে, তখন আমরা এই বাংলায় ভাইভা দেওয়ার আমাদের সুযোগ আছে, বাট আমরা সেটা স্কিপ করব। আমরা সেটা ট্রাই করবো যে আমরা ইংলিশ অথবা অ্যারাবিক আমরা ভাইভা দিব। আপনি ইংরেজি এবং অ্যারাবিকে একটা প্রিপারেশন নেন, কিছু মৌলিক কোশ্চেন রেডি করবেন, ওটা আমি বলবো কি কি কোশ্চেন আমাদেরকে বেসিক্যালি রেডি করতে হবে ভাইবার জন্য। তো এগুলো আমাদের জন্য যারা আমাদের ল্যাঙ্গুয়েজ দুর্বলতা আছে, যেমন এখন আগামীকালকে অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে, এটার ভাইভা মেল আসবে মিনিমাম 2 মাস পরে, 1.5 থেকে 2 মাস পরে আসবে।
তো এই 1.5 থেকে 2 মাস আমরা আমাদের সাবজেক্ট রিলেটেড বেসিক বিষয়গুলো ইংরেজি এবং আরবিতে আমরা পড়ে নিব। যার ইংরেজি প্রফিসিয়েন্সিটা একটু ভালো উনি ইংরেজিটা একটু বেশি প্রায়োরিটি দিবেন, যার অ্যারাবিক প্রফিসিয়েন্সিটা একটু ভালো উনি অ্যারাবিককে বেশি প্রায়োরিটি দিবেন। তাহলে অন্ততপক্ষে এই 1-1.5 মাস যদি একটু পরিশ্রম আমরা করি তাহলে অন্ততপক্ষে আমরা আমাদের ভাইপাটা ভালোভাবে পার করতে পারবো। আমরা বেসিক জানলে আমরা যদি ধারাবাহিক পড়াশোনা করি তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা আমাদের কভার হয়ে যাবে মোটামুটি কথা বলার মতো, বোঝানোর মতো, যেহেতু আমাদের অলরেডি আমাদের সাবজেক্টের উপর আমাদের নলেজ আছে। তো আমরা এবার আসি আমরা কি কি বিষয়ে আমাদের বেসিক প্রিপারেশন রাখতে হবে। এক, পুরো তুরস্ক সম্পর্কে আমাদের একটা ওভারভিউ আমাদের থাকা লাগবে, তুরস্কের এডুকেশন নিয়ে, তুরস্কের কালচার নিয়ে, তুরস্কের হসপিটালিটি নিয়ে, এগুলো ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে আমরা জেনে নিব। তারপরে হচ্ছে 2 নাম্বার যেটা আমরা জেনে নিব যে ইউনিভার্সিটি গুলো আমি চয়েস দিয়েছি। ভাইয়া তুরস্কের কালচার নিয়ে একটু বলেন। বুঝি নাই আমি। তুরস্কের কালচার নিয়ে জানতে চাচ্ছে, আমরা পার্টিসিপেন্টদের কথা বলার সুযোগ দিব ইনশাআল্লাহ। একটু কথা শেষ হইবে না? ওকে, সবার কথা শুনবো আমরা। ওকে ওকে ঠিক আছে, ওকে ওকে জি 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 জি। এরপর হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের শর্ট একটা নলেজ আমাদের থাকা লাগবে। এটা প্রথম একদম এই যে ইউনিভার্সিটিগুলো, সাপোজ আমি 12টা ইউনিভার্সিটি আমি এখানে সিলেক্ট করলাম, সাপোজ আমি মারমান ইউনিভার্সিটিকে ফার্স্ট প্রায়োরিটি দিলাম, অথবা ইস্তাম্বুল ইউনিভার্সিটিকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিলাম, সেকেন্ড প্রায়োরিটি দিলাম। এইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি তারা আপনাকে কোশ্চেন করবে যে আপনি এই সাবজেক্টটা এই ইউনিভার্সিটিটাকে ওখানে কেন আপনি আপনার প্রায়োরিটি লেভেল আপনি ফার্স্ট দিয়েছেন, এই ইউনিভার্সিটি সম্পর্কে আপনি কি জানেন বা কি আসবে, আপনাকে শর্ট ইনফরমেশন জিজ্ঞেস করবে, এটা তখন আপনি এটা বলতে হবে। এই জন্য আমরা যে 12টা ইউনিভার্সিটি আমরা ওখানে ইয়ে করবো, যেমন ওখানে একটা ইউনিভার্সিটি আপনি একটা সাবজেক্ট আপনি দিবেন, যেমন ইসলামিক স্টাডিজ এর প্রায় 22টা সাবজেক্টের মতো আছে, মোস্ট প্রবাবলি 22টার মতো আছে। তো 22টা আপনি একটা ইউনিভার্সিটিতে একটা দিলেন, একটা ইউনিভার্সিটি আরেকটা দিলেন, একটা সাবজেক্ট কয়েকটা ইউনিভার্সিটিতে দিলেন। তবে ওখানে সিলেক্টের ক্ষেত্রে একটা সাবজেক্টকে আপনি সর্বোচ্চ 4টে ইউনিভার্সিটি চয়েস দিতে পারবেন, এর বেশি দেওয়া যাবে না। তো এইভাবে আপনি 3টা সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন। সাপোজ আমরা যদি চিন্তা করি যে আপনি ইসলামিক ফিলোসফি একটা সিলেক্ট করলেন, তারপর হচ্ছে আপনি কালাম সিলেক্ট করলেন, এরপর আপনি মান্তিক সিলেক্ট করলেন, এরকম 3টা-4টা তাফসির, হাদিস, এভাবে 4-5টা সাবজেক্ট আপনি রেডি করে রাখলেন। এই 4-5টা সাবজেক্টের মধ্যখানে আপনি কয়েকটা ইউনিভার্সিটি আপনি চয়েস দিবেন। তখন এই সাবজেক্টগুলো নিয়ে আপনি শর্ট একটা বিষয় জানতে হবে আপনাকে, এটা একটা সাইড। এরপরে যে বিষয়টা কোশ্চেন করতে পারে সেটা হচ্ছে আপনি যে সাবজেক্টটা বেশি চয়েস করবেন ওখানে, সাপোজ আপনি ফেকাকে আপনি বেশি চয়েস করছেন, সে ফেকা রিলেটেড তারা আপনাকে কোশ্চেন করবে, বলবে যে আপনি ফেকাটা এই ফেকা সাবজেক্ট আপনি এতগুলো ইউনিভার্সিটিতে এতবার চয়েস কেন করছেন, ফেকা সম্পর্কে আপনি কি জানেন। ফেকার কয়েকটা বেসিক বিষয় থাকে, যেমন তুরস্কে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আকীদাগত দিক থেকে এটার উপর প্রায় কোশ্চেন করে। আকীদাগত দিক থেকে তারা মাতুরিদি, হানাফি মাতুরিদিকে তারা ফলো করে। তো হানাফি এবং মাতুরিদি নিয়ে তারা কোশ্চেন, মাতুরিদি নিয়ে তারা কোশ্চেন করে যে মাতুরিদি নিয়ে আপনারা কি জানেন, বাংলাদেশের আকীদা ব্যবস্থার সাথে তুরস্কের মাতুরিদি আকীদার সাথে কি কি সম্পর্ক বা কি আছে, হানাফির সাথে মাতুরিদির কি কি বিষয়গুলো, তারা এটা একসাথে কেন, অথবা হানাফি মাতুরিদির সাথে অন্য কোন আকীদার সাথে বিরোধ কেন, এরকম আকীদা নিয়ে একটা কোশ্চেন থাকতে পারে। যারা ফেকাতে যারা আবেদন করবে তাদেরকে এটা কোশ্চেন করতে পারে, এটা ম্যাক্সিমাম করে, আমরা দেখেছি। আমাকে এই কোশ্চেনটা করেছিল, যদিও আমার সাবজেক্ট অন্য সাবজেক্ট ছিল, ইসলামিক ফিলোসফি আসছে আমার, বাট এরপরও তারা কোশ্চেন আমাকে করছে। এরপর আপনাকে যদি আপনি তাফসির রিলেটেড যদি থাকে, তাফসিরের যেমন কোন একটা হুট করে আপনাকে কোরআন শরীফের একটা আয়াত ধরবে, ধরে বলবে যে কমন কিছু আয়াত ধরে বলবে যে এই আয়াতের মূল শিক্ষাটা কি, অথবা কোরআন শরীফের যে অর্থাৎ তাফসির রিলেটেড তাফসিরের বৈশিষ্ট্যগুলো জিজ্ঞেস করতে পারে। তাফসির বিল মাসুর, তাফসির বিল ফিকহ, এরকম অনেকগুলি তাফসির প্রকারভেদ আছে, এগুলো নিয়ে টুকটাক কিছু কোশ্চেন করতে পারে। এভাবে একাডেমিক কোশ্চেন এগুলো থেকে আসে। তো আমরা যে সাবজেক্টটাকে আমরা চয়েস দিব সেই সাবজেক্টটার উপরে আমাদের একটু ডিপ একটু পড়াশোনা করতে হবে এই সময়ের মধ্যে। সাপোজ আমরা যদি ধরেন আমরা যদি তাফসিরকে যদি আমরা যদি কয়েকটা ইউনিভার্সিটিতে যদি দিই, আমরা ফার্স্ট প্রায়োরিটি যদি রাখি, দেন আমরা তাফসির নিয়ে একটু পড়াশোনা করব। অর্থাৎ যে 3-4টা সাবজেক্ট আমি ওখানে সিলেক্ট করব, সেই 3-4টা সাবজেক্টের বেসিক নিয়ে একটু পড়াশোনা করব আমরা। এরপরে হচ্ছে তারা আমাকে জিজ্ঞেস করবে, এরপরে কোশ্চেন থেকে করবো, লেটার অফ ইন্টেন্ট থেকে কোশ্চেন করবে। তারা লেটার অফ ইন্টেন্ট থেকে কোশ্চেন করবে যে বলবে যে আপনি যে সাবজেক্টগুলোতে এখানে সিলেক্ট করেছেন, এই সাবজেক্টগুলোর সাথে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো রিলেশন আছে কিনা, যদি রিলেশন থাকে সেটা কি,
এটা আপনাকে সংক্ষেপে একটু বলতে হবে। তারপরে যে কোশ্চেনটা তারা করতে পারে সেটি হচ্ছে আপনার একাডেমিক গোল। এটা একদম কমন কোশ্চেন, এটা সবাইকে করবে। একাডেমিক গোল আমার কি হবে? এখন একাডেমিক গোল আমরা এরপরে আপনার এডুকেশনের পর আপনি কি করবেন, এই কোশ্চেনটা করবে। এখানে আমাদের বুদ্ধি খাটিয়ে আমাদের দুইটা অ্যান্সার দিতে হবে। একটা হচ্ছে আমরা একাডেমিক গোলের ক্ষেত্রে সবাই যারা আমরা ইসলামিক স্টাডিজ আমরা আবেদন করব, আমরা সবাই একটা কথা বলবো যে আমি আমার দেশে ইসলাম এবং ইসলামিস্ট যে অ্যাক্টিভিজম আছে এটার জন্য আমি আমার দেশকে সেবা দিতে চাই, আমি আমার দেশের জন্য কাজ করতে চাই। অর্থাৎ আমার গোলটাই হচ্ছে আমি এখান থেকে পড়াশোনা করে আমি আমার দেশের জন্য কাজ করব। তাহলে এটাকে তারা বেশি পছন্দ করেন তারা। এবং আমি একাডেমিশিয়ান হতে চাই, অথবা আমি আমার দেশে এই সাবজেক্টে এই সেক্টরে সাপোজ আমি ইসলামিক কম্পারেটিভ রিলিজিয়ান হতে পারে, আমি তাফসিরের জগতে হতে পারে, এই জগৎটার আমি একজন এক্সপার্ট হতে চাই এবং আমি আমার একাডেমিক লাইফটা এটার উপর আমি হ্যান্ডেল করতে চাই। এভাবে আমরা টেকনিক খাটিয়ে যদি কয়েকটা অ্যান্সার যদি দিতে পারি এটা তাদের জন্য ভালো, তারা ভালো হিসেবে নেন। তারপরে মাস্টার্স এবং পিএইচডির জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, তারা যে প্রপোজালটা ওখানে আমরা সাবমিট করব সে প্রপোজালের উপর তারা আমাকে বেশি কোশ্চেন করবে, যে তারা এই প্রপোজাল এই বিষয় যে বিষয়টা ওখানে আমি সিলেক্ট করে দেবো থিসিস লেখার জন্য এই বিষয়ের উপর তারা বেশি কোশ্চেন করবে, যে এটা আমি কেন চয়েস করেছি এবং এটা চয়েস করার কারণটা কি, এটার আমি কি জানি, এটার সাথে বা কোনো একটা ইম্প্যাক্ট আছে কিনা, অর্থাৎ আমার থিসিসের কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, আমি থিসিস গুলো এটা তো এগুলো নিয়ে বেসিক্যালি কোশ্চেন করবে। তো এই জন্য সবচেয়ে বেশি যেটা আমাদের একাডেমিক জায়গাগুলো যেগুলো আছে এই জায়গাগুলোতে আমরা বেশি প্রিপারেশন নিব। আমরা যদি সেই জায়গাগুলো বেশি প্রিপারেশন নিতে পারি এটা আমাদের জন্য বেশি সুবিধা হবে। তো যার জন্য আমি আপনাদেরকে বলবো যে ভাইবার জন্য আমরা এখন থেকে প্রিপারেশন গুলো বেসিক যে কয়েকটা বিষয়, এক নম্বর হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা আমি এখন থেকে প্র্যাকটিস করব প্রফিসিয়েন্সির জন্য। নাম্বার 2 হচ্ছে আমার যে সাবজেক্টগুলো আমি চয়েস করব যে সেগুলো নিয়ে একটু পড়াশোনা করব। নাম্বার 3 হচ্ছে টার্কিশ এডুকেশন ব্যবস্থা, টার্কিশ কালচার, টার্কিশ রাজনীতি, সমসাময়িক রাজনীতি, এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করব। নাম্বার 4 হচ্ছে তুরস্কের সাথে বাংলাদেশের সাথে কি কি সম্পর্ক হতে পারে বা একাডেমিক সম্পর্ক কি কি হতে পারে, এটা আমার একাডেমিক এই কাজটা তুরস্ক এবং বাংলাদেশের সাথে কি কি সম্পর্ক বিল্ড আপ করতে পারে, এই জায়গাটা কি কি হতে পারে, এগুলো নিয়ে সংক্ষেপে আমরা একটু মাথার ভিতরে একটা আইডিয়া নিয়ে রাখবো। এরপর হচ্ছে আমি যে সাবজেক্টগুলোর উপর পড়াশোনা করে আসছি, অনার্সে যে সাবজেক্টে পড়েছি এটা বেসিকটা আমার মাথায় ভালোভাবে থাকা। অনার্সে যারা আবেদন করবে তাদের এসএসসি এইচএসসি তে মৌলিক যে বিষয়গুলো পড়েছে সেই বিষয়গুলোর বেসিকটা মাথায় ধারণা থাকা। এরপর হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি তে যারা আছেন তারা যে প্রপোজালটা ওখানে দিবে সেই প্রপোজালের উপর পরিপূর্ণ দখল থাকা, এবং যারা এবছর আবেদন করতে পারেনি তারা আগামী বছর আবেদন করার প্ল্যান থাকলে ইন দ্য মিন টাইম তাদের কোনো একটা পাবলিকেশন করে ফেলা, যে কোনো একটা একাডেমিক পেপার। এটা শুধু তুরস্কের জন্য না, প্রত্যেকটা দেশের জন্য এটা ম্যান্ডেটরি। পিএইচডির জন্য জরুরি এটা যে এনি হাউ তাকে মাস্টার্স থিসিস লাগবে। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা অনেক ইউনিভার্সিটি, তুরস্কের অনেক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন, অনেক ইউনিভার্সিটি তারা 30% ইংরেজি থাকে, এরপরে 70% টার্কিশে থাকে অথবা আরবি ভাগ করা থাকে। যে ইউনিভার্সিটিগুলো রিকোয়ারমেন্টের আলোকে তখন আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা চায় তারা, আর তুরস্ক টোফেলকে বেশি প্রিফার করে। তো এই জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে বা এই সার্টিফিকেট না থাকলেও তুরস্কে আবেদন করা যায়, কারণ তারা এখানে আসার পরে 1 ইয়ার তারা আপনাকে টার্কিশ ল্যাঙ্গুয়েজটা শিখাবে, নতুন একটা ভাষার সাথে পরিচিত হবেন, যেটা আমাদেরকেও শিখিয়েছিল, আমরাও শিখেছি। আর টার্কিশ নতুন একটা ভাষা যখন আপনি জানবেন এটা আপনার একাডেমিক ক্যারিয়ারের ক্ষেত্রে, আপনার ভবিষ্যতে জব পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্টেজ নতুন একটা ভাষা জানা। তো আমরা এটাও আমাদের জন্য সুযোগ, আমরা এই বিষয়গুলো বেসিক্যালি যদি আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ আমরা স্কলারশিপ পাওয়াটা আমাদের জন্য সহজ হবে। আমার প্রাইমারি আলোচনা এটাই। আমরা মনে হয় এখানে অনেক বেশি চলে আসছে। এরপর আপনাদের যাদের ওপেন কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন গুলো নিয়ে সংক্ষেপে একটু কথা বলবো, কারণ আর 20 মিনিট পর আমার এখানে জুমা শুরু হয়ে যাবে। আমি আর সর্বোচ্চ সময় দিতে পারবো আপনাদেরকে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আর আসসালামু আলাইকুম। ওকে লেট মি টেল ইউ। ওকে জি জি থ্যাংক ইউ। যারা কথা বলবেন একটু হ্যান্ডটা রেজ করেন, আমি সেই হিসাবে সময় দিতে পারবো। একটু প্লিজ একটু শুনে নেন। হ্যান্ড রেজ বলতে আপনারা যদি আপনাদের অপশনে ডান পাশে ক্লিক করেন তখন হ্যান্ড রেজ নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করবেন। আর সালাউদ্দিন তো তার প্রশ্নের উত্তর দিবে, এর বাইরে সালাউদ্দিন নামাজে চলে যাওয়ার পরে আমি চেষ্টা করব বাকি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
আমার যতটুকু জানা আছে আমি হেল্প করার চেষ্টা করব। এর বাইরেও যদি কোনো প্রয়োজন হয় আমরা আরো সেশন করতে পারবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু ব্যস্ততা আছে এখন আমরা ভাই আমার এটা নিলে একটু ভালো হয়, আমি একটু সফরে যাচ্ছি তো এজন্য। আপনার নামটা একটু কাইন্ডলি বলেন। জি, আপনি ভিডিওটা অন করেন, যারা কথা বলতে চান ভিডিও অন করে কথা বলবেন, ঠিক আছে? ভিডিও অন করে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ হাসান, বললাম শহর শাখা। ওই আমার বিষয় হলো আমার সিজিপিএ দাখিল আছে 3.25 আর আলিম আছে 3.33। এমনিতে অন্য আরো কয়েকটা আমি কোর্স করেছি, মুআল্লিমুল প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ, এক শব্দ কোরআন শিক্ষা, অনেকগুলো বিষয় আমি কোর্স করেছি। এখন সব মিলিয়ে আমি কি আবেদন করতে পারবো? আমি বলি আমি যদি বলি এখানে তাদের কন্ডিশনে দেয়া আছে দুইটা কন্ডিশন, একদম অ্যাপ্লিকেশন ওখানে সিস্টেমে দেয়া আছে 70% মার্কস লাগবে। আর 70% মার্কস মানে হচ্ছে মিনিমাম 4 জিপিএ 4 লাগবে এই আবেদন করার জন্য। আর এইজের একটা কন্ডিশন দেয়া আছে, অনার্স এর জন্য নির্দিষ্ট কন্ডিশন দেয়া আছে, মাস্টার্স এর জন্য নির্দিষ্ট কন্ডিশন দেয়া আছে, পিএইচডি নির্দিষ্ট কন্ডিশন দেয়া আছে। আমার মনে হয় ওই বিষয়গুলো আমরা ওখান থেকে খেয়াল করলে হবে। আর রেজাল্ট পারপাসে মনে হচ্ছে যে আপনি আবেদন করতে পারবেন না, কারণ 70% মার্কস মানে হচ্ছে মিনিমাম জিপিএ 4 লাগবে আর কি। জি ধন্যবাদ। জি, আমরা দ্বিতীয় কোশ্চেন চলে যাব। গোলাম রাব্বানি, না আমি যাকে দিব তার সে কথা বলবেন একটু প্লিজ। গোলাম রাব্বানি ভিডিও অন করে কথা বলবেন প্লিজ। গোলাম রাব্বানি। হ্যাঁ জি ভাই, আসলে আমি হচ্ছে আপনার ওই ভাই বললো আপনার হচ্ছে একটা সাবজেক্ট হচ্ছে 3টা ইউনিভার্সিটি বেশি দেওয়া যাবে না। তো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে জমা দিয়েছি 12টা ইউনিভার্সিটিতে। এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে নাকি একটা সাবজেক্ট দেওয়া যাবে? আপনি তো অ্যাপ্লিকেশন করে ফেলছেন। না না করে নাই, এখন করে নাই, সাবমিট করে নাই ভাই। তাহলে আপনি ইয়ে করেন, ওই যে ওই সাবজেক্টগুলো ইয়ে করেন, একটু চেঞ্জ করে দেন। ধরেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং আপনি 3টা ইউনিভার্সিটিতে দেন, সেম রিলেটেড আরেক সাবজেক্ট আপনি বাকি 3টা ইউনিভার্সিটিতে দেন, এরকম আপনি ভাগ করে দেন। আমার মনে হয় এটা খুব সহজ স্কলারশিপ হওয়ার, কারণ এটা প্রত্যেকটা সাবজেক্টের নির্দিষ্ট কিছু কোটা থাকে। কোটাগুলো যদি ক্যারি না করে দেন, তারা আপনার হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা তারা অ্যাকসেপ্ট করে না। এরকম কিছু মাঝে মাঝে প্রবলেম হয় আর কি। তো আমার মনে হয় আপনি সাবজেক্টগুলো একটু ভাগ করে দেন, যেমন রিলেটেড সাবজেক্ট দেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং দেন এই কয়েকটা ইউনিভার্সিটিতে, আর এই কয়েকটা ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট দেন, এই কয়েকটা এই সাবজেক্ট, এভাবে ভাগ করে দেন। 3টা সাবজেক্ট অথবা 4টা সাবজেক্ট আপনি সিলেক্ট করতে পারেন, করে আপনি এভাবে ভাগ করে দিতে পারেন। আমার মনে হয় এটা হলো বেটার, কারণ একটা যদি স্কিপ করে দেন একটা পাবেন। জি, আমরা একটু সাকির কাছে যাব। সাকি, আনমিউট করে কথা বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি মাস্টার্স ইন ফিজিওথেরাপিতে অ্যাপ্লাই করেছিলাম আর কি। তো এটার জন্য আসলে মানে লেটার অফ ইন্টেন্ট বা প্রপোজালটা কিভাবে করতে হবে? এটা কি আমি মানে অনার্স যেটা করেছি ওইটাই কি দেবো, নাকি ওখানে যে কোন থিসিসটা করব ওটার উপর এটা সাবমিট করতে হবে? আপনি কি মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করেছেন না পিএইচডি এর জন্য করেছেন? সাকি আপনাকে বলছি, আপনি কি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করেছেন না পিএইচডি এর জন্য? মাস্টার্স। ওকে, মাস্টার্স এর জন্য আপনি ওখানে নিয়ম হচ্ছে অ্যাপ্লিকেশনে যে রিসার্চ প্রপোজাল যেটা দিতে হয়, এটার সাথে আপনার তুরস্কে আসার পরে স্কলারশিপ হওয়ার পরে এখানে নতুন যেটা থিসিস করবেন এটা সেম না। এটা হচ্ছে আপনি আপনার এই অ্যাপ্লিকেশনের আলোকে আপনি এখানে একটা প্রপোজাল জমা দিবেন একটা সাবজেক্টের উপর, বাট আপনি এই বিষয়টা আপনাকে জানা থাকতে হবে। ওইটার উপর তারা আপনাকে ভাইভাতে কোশ্চেন করবে। এখানে স্কলারশিপ হওয়ার পরে ইউনিভার্সিটিতে আসার পরে তখন ওই সাবজেক্টটা চেঞ্জ হবে, ওইটা এই সেম সাবজেক্ট থাকবে না। তো এই জন্য আপনি যে কোনো একটা বিষয়ের উপর আপনি একটা প্রপোজাল ওখানে লিখেন, ওই বিষয়টার উপর আপনার দখলদারিত্ব থাকতে হবে, কারণ ওইটা থেকে আপনাকে তারা কোশ্চেন করবে ভাইভাতে। জি আচ্ছা সাকি, ব্রাদার সাকি, আমার মনে হয় আমি এই ব্যাপারে আরেকটু হেল্প করতে পারবো, পরবর্তীতে আমি সুযোগ দিব। আগে সালাউদ্দিনের সাথে শেষ করি। মাহফুজ, মাহফুজ, ওকে মাহফুজ সম্ভবত নাই। মহিয়ান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। মহিয়ান বলছিলাম। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি আর কি, ইসলামিক স্টাডিজে। এখন আমার লক্ষ্য হচ্ছে আমি মাস্টার্স অথবা পিএইচডি করার স্বপ্ন দেখছি আর কি। এক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে আমার জন্য? আপনি এখন কোন ইয়ারে আছেন? আমি এখন সেকেন্ড ইয়ার। মানে আপনার সিজিপিএ কিরকম আছে? সিজিপিএ কিরকম আছে আপনার? 3.5 অ্যারাউন্ড।
আপনি 3.75টাকে রিচ করার ট্রাই করেন। স্কলারশিপ পাওয়ার জন্য 3.75 হচ্ছে একদম এই খুবই জরুরি। যে কোনো দেশে আপনি করতে পারবেন 3.75। পাশাপাশি আপনি এখন থেকে যে বিষয়ের উপর আপনি কাজ করবেন, থিসিস করবেন, সে বিষয়ের উপর এখন থেকে একটু পড়াশোনা করেন। সাপোজ আপনি ইসলামিক স্টাডিজ পড়ছেন, আপনি ইসলামিক সোশিওলজি অথবা ইসলামিজম ইন বাংলাদেশ, এরকম যে একটা সেক্টর আপনি ঠিক করতে পারেন, করে আপনি এই বিষয়ে ধারাবাহিক একটু পড়াশোনা করেন। আর বেসিক্যালি সাবজেক্টের বেসিকটা খুব ভালোভাবে নেন এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা এখন থেকে রেডি করেন, অ্যারাবিক এবং ইংলিশ। আমার মনে হয় আপনি করতে পারবেন। আরেকটা ভাইয়া, আরেকটা কথা হচ্ছে, আমি যেহেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সেক্ষেত্রে আমার এসএসসি ছিল 2011 এবং এইচএসসি হচ্ছে 2019। মানে আমি এর মধ্যে অবশ্য আমি ডিপ্লোমা পড়েছি, মধ্যে এই গ্যাপটা ছিল আমার। অবশ্য আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না, স্কুল এবং কলেজ। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমার কোনো প্রবলেম হবে? আচ্ছা, এই প্রশ্নগুলো সালাউদ্দিন, তোমার যে নামাজের সময় যাচ্ছে, এই প্রশ্নগুলো উত্তর আমি পরে দিতে পারবো। সরাসরি তুরস্ক এবং সালাউদ্দিন কেন্দ্রিক প্রশ্নগুলো নিয়ে বাকি প্রশ্নের উত্তর আমিও দিতে পারবো ইনশাআল্লাহ। আমি একটু নাজমুলের কাছে যেতে চাই, আমার খুবই প্রিয় ছাত্র নাজমুল। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি নাজমুল। জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে কোন কোন দেশে বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি কড়াকড়ি, বা আমার নরমাল কোনো প্রবলেম থাকলে। আচ্ছা, এই বিষয়টা সালাউদ্দিন আমরা স্কিপ করি। সালাউদ্দিন, ওকে, বিষয়টি পরে আমরা আসবো। আমরা শুধু তুরস্কে ব্রুসেলারি স্কলারশিপ নিয়ে প্রশ্নগুলো নিতে চাই। জি, ঠিক আছে, ওকে। মোহাম্মদ আলী, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার এসএসসি তে 3.69, এইচএসসি তে 4 পয়েন্ট এবং অনার্সে এবং মাস্টার্সে সেকেন্ড ক্লাস আছে। আমি ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার শেষ করেছি এবং একটা কলেজে শিক্ষকতা করছি এখন। কিন্তু আমি কোরআন হাদিস নিয়ে স্টাডি করার কারণে আমি চাচ্ছি যে আমার সাবজেক্ট রিলেটেড না, বরং কোরআন কিংবা হাদিসের উপর রিসার্চ করা, গবেষণা করার জন্য। সেক্ষেত্রে আমার জন্য কি পরামর্শ দিবেন? তাছাড়া ইংলিশে আমার ফ্লুয়েন্সি আছে, কিন্তু আমি আইএলটিএস করি নাই। পরীক্ষা দিলে কিছু মক টেস্ট দিছি, 7 পাবো আর কি ইনশাআল্লাহ। এখন এটা নিয়ে আপনি পার্সোনালি পড়াশোনা করতে হবে আর কি, কারণ এই স্কলারশিপের জন্য তো এটা তারা অ্যাপ্লিকেশন এভাবে অ্যাকসেপ্ট করবে না। এটা মনে হয় ভাই আপনি পরে অ্যানসার দিলে মনে হয় ভালো হবে আর কি। ওকে, আচ্ছা, ধন্যবাদ। বেলাল হুসাইন, আপনি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমি হচ্ছে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি এবার পিএইচডির জন্য অ্যাপ্লাই করছি আর কি। আমি অলরেডি জানুয়ারি 20 তারিখে অ্যাপ্লিকেশন করে দিছি। আচ্ছা, আমি 5টা আর্টিকেল দিলাম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিলে। আমার মাস্টার্সে কোনো থিসিস ছিল না। আমার এসএসসি ইন্টারের জিপিএ আছে এসএসসি 4.13, ইন্টারমিডিয়েট 4.70, অনার্সে 3.65, মাস্টার্সে 3.74। মোর দেন 7 প্রাইভেট পাবলিক মিলিয়ে মোর দেন 7 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স। তো আমি হচ্ছে এবার পিএইচডির জন্য অ্যাপ্লাই করছি। তো আমার এখন কি প্রিপারেশন, মানে কিভাবে প্রস্তুতি নেব, যদি একটু সালাউদ্দিন ভাইয়ের কাছে প্রশ্নটা আর কি। জি সালাউদ্দিন, চমৎকার প্রশ্ন। আপনি কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করেছেন? আমি হচ্ছে জার্নালিজম, মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম। আমার পরিচিত কিছু লোকজন আছে তুরস্ক আছে আর কি। হ্যাঁ, জি। আমি আপনাকে পরামর্শ দিব, আপনি বেসিক্যালি আপনার যে প্রপোজালটা আপনি সাবমিট করেছেন অ্যাপ্লিকেশনে, ওই প্রপোজালটার ব্যাপারে আপনার ডিপ একটা ধারণা থাকতে হবে। ওটা নিয়ে আপনাকে তারা বেশি কোশ্চেন করবে। এক নাম্বার 2 হচ্ছে মিডিয়া এবং কমিউনিকেশনের ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশ কি সম্পর্ক আছে, এটার কি যোগাযোগ আছে, এটা নিয়ে। এরপরে হচ্ছে টার্কিশ এডুকেশন, টার্কিশ কালচার, এবং এট দ্য সেম টাইম যে আপনি ফিউচার কোন বিষয়ের উপর আপনি কাজ করতে চান। আপনি আপনার ফিউচার গোলটা, আপনি ইউনিভার্সিটি টিচার অলরেডি, আপনি ভালো জানেন, আপনার পাবলিকেশন আছে অলরেডি। এরপরও আপনি আপনার ক্যারিয়ারের গোলটা কোন বিষয়, কোন সাইডে আপনি নিতে চান, এবং এটার কন্ট্রিবিউশনটা কি হবে, এটার ইম্প্যাক্টটা, সোশ্যাল ইম্প্যাক্টটা কি হবে, এগুলো একটু নেট এবং আপনার হচ্ছে ক্লিয়ার করে যদি আপনি অ্যানসার দিতে পারেন, ইনশাআল্লাহ ইউ ক্যান বি ইভালুয়েটেড, আই হোপ ইনশাআল্লাহ। ধন্যবাদ। বেসিক্যালি আসলে as a Muslim country, I like as I am a Muslim, আলহামদুলিল্লাহ আমি তুরস্ক খুবই প্রেফার করি। মানে আমার ভালো লাগে আর কি। আমার কিছু ছোট ভাইয়া ওনারা আছে পড়তেছে আর কি। তো আমি কখনো অ্যাপ্লাই করি না। তো এবার হচ্ছে হঠাৎ করে লিঙ্কটে আমি অ্যাপ্লিকেশন করলাম, যে আমার মানে অ্যাপ্লিকেশনের যে সামারিটা আসছে এটা প্রায় 14 পেজ দেখলাম। এক্সট্রা কারিকুলাম থেকে শুরু করে রেফারেন্স অনেক কিছু যা আসছে আর কি। মানে আলহামদুলিল্লাহ আমার অ্যাপ্লিকেশনটা, লেটার অফ ইন্টেন্ট বা আমি প্রপোজালটাও ডিটেইলস দিচ্ছি আর কি। মোটামুটি অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিটেড আমি বুঝতে পারছি আর কি। এখন বাকিটা হচ্ছে
আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। সালাউদ্দিন তোমার নামাজের সময় যাচ্ছে, তুমি বলে জি জি, আমি মনে হয় এখনই বিদায় নিতে হবে। যদি আর এক কোশ্চেন থাকে একটা কোশ্চেন নিতে পারবো। ভাই আমার যদি কোশ্চেনটা একটু নিতেন তো ভালো হতো। ওয়ালিউর রহমান ভিডিও অন করে বলতে হবে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া ভাইবা নিয়ে আর কি। ভাইবাটা হচ্ছে কি ইংলিশে কি আমার কি ভাইবা একটা দেওয়া লাগবে নাকি আমি বাংলাতেও ভাইবাটা দিতে পারবো? কারণ হচ্ছে কি ইংলিশে আমি তো বাংলাতে আপনি এটা অলরেডি আমার কথা আমি বলেছি, আপনি বাংলাতে ভাইবা দিতে পারেন, দিতে পারবেন, ওই সুযোগটা আছে। বাট আপনি যদি ইংরেজিতে যদি দেন বা অন্য কোনো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে যদি আপনি দেন, এটা আপনার জন্য অ্যাডভান্টেজ। জাস্ট আমি এটা বলেছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমার জুমার আজান হচ্ছে। স্কলারশিপ কি ভাই আমার কাছে একটা কোশ্চেন ছিল, যদি একটু প্লিজ পরে যদি সুযোগ দিতেন। জি সালাউদ্দিন, লিভ নাও, নামাজের সময়ের জন্য না হয়, নামাজ খেয়াল রাখো। হ্যাঁ ভাই আমার যদি কোশ্চেনটা একটু নিতেন তো ভালো হতো। জি সালাউদ্দিন ভাই, আমি একটু 10 সেকেন্ড, সালাউদ্দিন ভাই যদি একটু, ওবাইদুল্লাহ স্যার আমাকে যদি একটু 10 সেকেন্ড, সেটা হচ্ছে আমার মাস্টার্সের থিসিস ছিল না, এক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা? আপনার পাবলিকেশন যেহেতু আছে ওটা তো কভার করতে পারে। আপনার পাবলিকেশন যেহেতু পাবলিকেশন আপনি আছে এবং ইউনিভার্সিটি টিচার আপনি কভার করতে পারে। জি জি, ওকে থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আমার একটা কোশ্চেন ছিল। জি সবাইকে ধন্যবাদ। আমি লিভ নিচ্ছি। আর কারো কোশ্চেন যদি থাকে পার্সোনালি আমাকে টেক্সট করতে পারেন, অথবা এগুলো থাকলে আমি আপনাদেরকে রিপ্লাই দেব। আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিব, সালাউদ্দিনের হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিব ইনশাআল্লাহ। and hopefully he will also help you and give you all the answers of your questions inshallah. আর এর বাইরেও সালাউদ্দিন তুমি লিভ নাও, আর পরে যদি কোনো জেনারেল কোশ্চেন থাকে দেন আই ক্যান অ্যাসিস্ট देम ইনশাআল্লাহ। ওকে ওকে ইনশাআল্লাহ, আপনি তো জানেন এটা নিয়ে, আপনি দিতে পারবেন এটা। জি ইনশাআল্লাহ। জি থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওকে, অসংখ্য ধন্যবাদ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক স্টাডি ডিপার্টমেন্ট থেকে সালাউদ্দিনকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। আবার পরে কথা হবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সালাউদ্দিন। জি 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 আসসালামু আলাইকুম। জি আমি প্রথমে নাজমুলের প্রশ্নে ফিরে আসতে চাই। আপনারা যদি প্রশ্ন করতে চান করতে পারেন, কারণ আমি পার্সোনালি একটু ওই যে এডুকেশন কনসালটেন্সি করি প্রাইভেটলি, এবং সেটা একেবারেই ব্যক্তিগত উদ্যোগে মানুষের কল্যাণের জন্য। আর যেহেতু বাইরে আমিও পড়াশোনা করেছি, স্কলারশিপের ব্যাপারটাও আমার বেশ নখদর্পণে আছে, তো আমি হেল্প করতে পারবো। এর বাইরেও যদি আপনারা কেউ সালাউদ্দিনকে জিজ্ঞেস করতে চান, আমি এখানে শেয়ার দিয়ে দিব তার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখন আর কারো, নাজমুল কি প্রশ্ন করছিলেন যেন মেডিকেলের ক্ষেত্রে? জি স্যার, বলছিলাম যে মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে বা কোন কোন দেশে কোন কোন বিশ্ববিদ্যালয়ে এগুলো খুব কড়াকড়ি ভাবে দেখে। কড়াকড়ি বলতে বিষয়টা কি? মানে মেডিকেল ব্যারিয়ার্স গুলো কোনগুলো, যে কোন সমস্যা থাকলে? মানে স্কলারশিপ বা অ্যাডমিশনের ক্ষেত্রে কারো যদি ফিজিক্যালি কোনো প্রবলেম থাকে, এই ধরনের কোনো, হ্যাঁ অনেক দেশ আছে যেগুলো অবশ্যই দেখে, এবং বর্তমান সময়ে এটা বেশি দেখে। মেডিকেল ফিটনেস যেটাকে বলা হয়, মেডিকেল ব্যাপার বলার কারণে মনে করলাম ভর্তি কেন্দ্রিক কোনো বিষয় কিন্তু না, মেডিকেল ফিটনেসটা অবশ্যই দেখে। আর বর্তমানে এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে এটা ডেফিনেটলি দেখবে। তো সেক্ষেত্রে বি ভাইরাস বা এখন যেটা কোভিড-19 এর যে ভাইরাস, এইগুলো বেশি প্রবলেম হয়। এর বাইরে অন্যান্যগুলো এটা সমস্যা হয় না, ওটা মোটামুটি ম্যানেজ করা যায়, এটা খুব বেশি সমস্যা না। আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম। জি তৌফিক, যে কথা বলবেন ভিডিওটা অন করে কথা বলেন প্লিজ। জি আমাকে একটু সুযোগটা দিলে খুব ভালো হয়। জি আমরা আপনাকে সুযোগ দিতে চাই, আপনি ভিডিওটা অন করে বলুন। জি ভাই, ভিডিও অন করছি। আমি তুরস্কে এমবিবিএস মানে ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন মানে শুরু করছি, আবার মোটামুটি শেষ পর্যায়ে বলা চলে, সাবমিট এখনো যেহেতু করি নাই। শুনছি যে তুর্কিতে মানে এমবিবিএস করার জন্য মাত্র বাংলাদেশ থেকে কতজন আমি 12টা ভার্সন অ্যাপ্লাই করবো এই সিদ্ধান্ত নিয়েছি। তো অনেকে আবার বলছে যে বাংলাদেশ থেকে নাকি মাত্র 2-3 জনকে নেয়, এই কারণে আমি একটু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি। তো আপনি যদি একটু বিস্তারিত কিছু বলতেন। আচ্ছা, স্কলারশিপটা সবসময় কম্পিটিটিভ। স্কলারশিপ এরকম না যে আমি অ্যাপ্লাই করলে পাবো, আর 5 জন অ্যাপ্লাই করছে 6টা স্কলারশিপ আছে, ব্যাপারটা এরকম না। বরং ব্যাপারটা হলো এরকম, 5000 জন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবে, 5 জনকে দিবে। এইটা মানে এইটা কম্পিটিশনটা মাথায় রেখেই অ্যাপ্লিকেশন করতে হবে। আরেকটা বিষয় হলো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সেলফ কনফিডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আমি যখন অ্যাপ্লাই করবো তখনই যদি আমি হতাশ হয়ে যাই যে আমি পাবো না, অন্যরা পাবে বোধহয়, তাহলে হবে না। মনে করতে হবে যে যদি একজন পায়, দ্যাট ওয়ান উইল বি মাই সেলফ, মি, আমি হব সেই একজন।
এরকম কনফিডেন্স না থাকলে আসলে স্কলারশিপ পাওয়াটা খুবই মুশকিল। তো এই জন্য স্কলারশিপ পাওয়ার জন্য আর হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলাই ভালো জানেন যে আমাদেরকে কাকে কোথায় সেট করবেন, কিভাবে আমাদেরকে গড়ে তুলবেন। তো আমাদের প্রচেষ্টাটা অব্যাহত রাখতে হবে, আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। না পাইলেও কোনো সমস্যা নেই, কিন্তু পাইলে আলহামদুলিল্লাহ। সুতরাং এটা হতাশ হওয়া যাবে না মোটেও, অবশ্যই চেষ্টা করতে হবে। জি, আসসালামু আলাইকুম, রফিক বলছি। আমার কোশ্চেন ছিল যে কোশ্চেন আসলে না, আমি আপনার সাথে মানে কথা বলতে চাই পার্সোনালি, তো আপনার কি ফোন নাম্বার বা এই জাতীয় কিছু দেওয়া যাবে? হ্যাঁ, শিওর শিওর। এটা নাম্বার, আমার নাম্বার তো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। দেখেন, আপনারা যেখান থেকে রেজিস্ট্রেশন করেছিলেন আমাদের মানরাত ইউনিভার্সিটির ফেসবুকে, ওখানে আরেকটা পোস্ট দিয়েছি আজকে লিংক দিয়ে। ওই লিংকের নিচে যে নাম্বারটা আছে ওটা আমার অফিসিয়াল নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ঢাকাতে আছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার আপনারা নিশ্চয়ই জানেন যে এই সালাউদ্দিনকে তুরস্কে পাঠানো হয়েছিল আমার তত্ত্বাবধানে আর কি। তো এই জন্য আপনারা যদি সরাসরি দেখা করার সুযোগ হয়, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট মাই ডিপার্টমেন্ট। গুলশানে হলো আমার ইউনিভার্সিটি এবং আমার ডিপার্টমেন্ট, আপনারা এখানে চলে আসবেন। আমি হোপফুলি আপনাদেরকে যতটুকু পারা যায় মোরাল মেন্টাল সাপোর্ট দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, একটা কোশ্চেন ছিল আমার। একজন করে, জি জুবায়ের, সরি জাবের। জি ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে দিয়ানাত স্কলারশিপের জন্য অ্যাপ্লাইড প্রসেসটা কি, মানে কোথায় কি লিখতে হবে না লিখতে হবে, এই বিষয়ে কোনো টিউটোরিয়াল আমাদের সাথে শেয়ার করা যায় কিনা? ধন্যবাদ। আমি এটা টিউটোরিয়াল তো আমার করা নাই, আমি সালাউদ্দিনকে বলবো যদি এই বিষয়ে কোনো টিউটোরিয়াল থাকে, আপনাদের ইমেইল যেহেতু আমার কাছে আছে, আমি তার সাথে কথা বলে দিয়ানাত ফাউন্ডেশনের স্কলারশিপের যদি থাকে তাহলে আমি লিংকটা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আর আমি সালাউদ্দিনের হোয়াটসঅ্যাপের যে নাম্বার ওটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানেও কিছু টেক্সট করতে পারেন, তাহলে হেল্প পাবেন। একটু কষ্ট করে যারা কথা বলছেন না তারা মিউট করে রাখেন, তা নাহলে আজানের শব্দ বা বিভিন্ন শব্দ আসতেছে। এটা আসসালামু আলাইকুম। জি জি, আমি আবু বকর সিদ্দিক বলছি। আসলে আমার ভিডিওটা দেখা যাবে না কারণ আমি কারেন্ট নাই, এই কারণে। জি বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে লেটার অফ ইন্টেন্ট। এটা সালাউদ্দিন ভাই তো বলছেন যে অনেকগুলো সাবজেক্ট আমি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? যেমন 3টা ইউনিভার্সিটি বা একসাথে 4টা ইউনিভার্সিটি একই সাবজেক্ট, তাহলে 12টা অপশন যেহেতু আছে আমার, মানে 12টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে পারবো। সুতরাং আমার কমপক্ষে তো 3টা বা 4টা সাবজেক্ট থাকবেই। তাহলে আমি লেটার অফ ইন্টেন্টে কি সবগুলা সাবজেক্টের আলাদা আলাদা ভাবে মানে এক্সপ্লেনেশন দেওয়া লাগবে নাকি, এটা আমি জানতে চাচ্ছি। আমি একটা কথা বলি, স্কলারশিপের ক্ষেত্রে অনেকগুলো বিষয় কিন্তু তারা জাজ করে, তারা দেখে যে তার কনফিডেন্সটা কোথায়। আর স্কলারশিপটা দিতে গেলে সাধারণত আরেকটা বিষয় দেখে, সেটা হলো সে স্পেশালাইজেশনটা কোথায়, তার ইন্টারেস্টটা কোন জায়গায়। একটা মানুষ যখন অনেকগুলো জায়গায় ইন্টারেস্ট শো করে তখন বুঝে যে কোনো জায়গায় ইন্টারেস্টেড না আসলে। এবং স্কলারশিপের ক্ষেত্রে আপনাকে চয়েস করতে হবে যে আপনার ফার্স্ট চয়েস যেটা, ওইটাকে কেন্দ্র করে আপনার ইন্টেন্ট লেটার মানে হলো আপনার উদ্দেশ্য কি। ইন্টেন্ট লেটারে 4টা বিষয় থাকে, যদি আরো ডিটেলস কখনো কথা বলার সুযোগ থাকে তাহলে আমি বলবো। সেক্ষেত্রে একটা বিষয় থাকে এরকম যে আপনার বর্তমান অবস্থাকেই সেটা তুলে ধরতে হয়, আপনি কি করতে চাচ্ছেন, কিভাবে করবেন, করে আপনার কি লাভ হবে, এই জিনিসগুলো তুলে ধরতে হয়। তো সেক্ষেত্রে আপনি যদি অনেকগুলো বিষয়কে নিয়ে আসেন তাহলে তারাই কনফিউজড হয়ে যাবে যে আপনি কোন বিষয়ে কি করতে চাচ্ছেন। এই জন্য আপনি একটা ফিল্ডকে সামনে রেখে সংক্ষেপে কিন্তু সুন্দর করে এই 4টা বিষয় যদি তুলে ধরেন তাহলে হোপফুলি আপনার ওই ভালো, আপনার যে প্রথম যে চাহিদা যে ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্টগুলো, সেখানে আপনি স্কলারশিপ পাবেন। আর এর বাইরেও ইন্টেন্ট লেটার লেখার ক্ষেত্রে যারা লিখেছে ইতিমধ্যে তাদের সহযোগিতা নিতে পারেন। গুগলে সার্চ করলেও কিন্তু অত্যন্ত চমৎকার ইন্টেন্ট লেটার পাওয়া যায়, সাবজেক্ট করে দিলেও কিন্তু এটা পাওয়া যায়। তাছাড়াও আমরা যারা আমাদের আশেপাশে যারা আছে তাদের সহযোগিতা নিতে পারি। এই জন্য আমি বলবো যে আপনি স্পেসিফিক একটাকে হাইলাইট করেন, সবগুলোকে হাইলাইট করার দরকার নাই একটা ইসের ভিতরে। আসসালামু আলাইকুম। জি, আরেকটা প্রশ্ন ছিল আমার। হ্যালো। জি জি, শেষ করেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে সিভিতে কি আমি সিভিও তো চাচ্ছে। হ্যাঁ, স্কলারশিপের জন্য সিভি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে। সিভিটা কি রকম হবে? হ্যাঁ, সিভিতে যে জিনিসটা আমি সবসময় বলি যে স্কলারশিপের ক্ষেত্রে আপনার সিভিতে আপনার একাডেমিক যে রেজাল্টগুলো আছে সেগুলোকে তো হাইলাইট করবেনই, উপরন্তু বেশি হাইলাইট করবেন হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো। আমাদের দেশে কো কারিকুলার অ্যাক্টিভিটিসটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। একজন গোল্ডেন এ প্লাস পেয়েছে বা সিজিপিএ 4 আউট অফ 4 ইউনিভার্সিটিগুলোতে, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট,
বিদেশে কিন্তু এরকম হয় না। আমিও ভালো ছাত্র ছিলাম, কিন্তু দেখা গেল যে বিদেশে যদি আমি যেতাম এই সিজিপিএ পরে ভিত্তি করে কিন্তু আমার বেস্ট অ্যাওয়ার্ড যেটা সেটা নাও পেতে পারতাম। কারণ কি, যখন কাউকে স্কলারশিপ দেওয়া হয় তখন চিন্তা করা যে এই ছেলেটা চৌকোষ কিনা, সমাজের জন্য কতটুকু কন্ট্রিবিউশন করতে পারবে সে। তো চৌকোষ দেখার ক্ষেত্রে শুধুমাত্র মেধা এবং একাডেমিক রেজাল্টটাই তার ইম্পর্টেন্ট না, একাডেমিক রেজাল্টের পাশাপাশি সে কি কি করছে, অর্থাৎ সে ডিবেট করছে কিনা, বিএনসিসি করছে কিনা, স্কাউটস করছে কিনা, সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে তার কোনো রিলেশন আছে কিনা, সে লিখতে পারে কিনা, সে বলতে পারে কিনা, এইরকম যে যত অভিজ্ঞতা আছে সব অভিজ্ঞতাগুলো ওখানে সুন্দর করে তুলে ধরতে হবে। এবং ভাষার দক্ষতা সেটাও একটা মানে খুবই পজিটিভ রোল প্লে করে। আইএলটিএস যদি থাকে, অথবা যদি ইংলিশ বা আরবিক কোর্স যদি আপনারা করে থাকেন, কম্পিউটারের পরে করে যদি কোনো কোর্স করে থাকেন, এমনকি যদি ফ্রিল্যান্সিং এর জন্য যদি আপনারা কোনো কোর্স করে থাকেন, তাহলেও সেটা আপনার সিভির মধ্যে ইনক্লুড করতে হবে। অর্থাৎ আপনার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসের ব্যাকগ্রাউন্ডটা আপনার যত স্ট্রং থাকবে, আপনাকে না দেখেই, আপনার ভাইবাদের না ডেকেই আপনার সম্পর্কে তাদের একটা পজিটিভ ধারণা তৈরি হবে যে না, হি উইল বি এ গুড স্টুডেন্ট ফর রিসিভিং দ্য স্কলারশিপ। তো এই বিষয়টা সিভিতে অবশ্যই থাকা দরকার। সিভিতে আরো একটা জিনিস থাকা দরকার, সেটা হলো যে রেফারেন্স যাদেরকে দিবেন, একটু ওয়েল নোন ব্যক্তিকে রেফারেন্স হিসেবে দিলে এটা ভালো। আর সিভিটা যেন ওয়েল অর্গানাইজড হয়। সিভি লেখার ভিতরেও কিন্তু অনেকগুলো ব্যাপার আছে, ফরম্যাট আছে, কোন জিনিসটা কোথায় লিখতে হয়, সুন্দর করে লিখতে হয়, সেটা তার ফন্টটা কেমন হবে, তার স্পেস কেমন হবে, অর্থাৎ তার আউটলুকটাও কিন্তু চমৎকার হতে হবে, যেন একজন দেখলেই বুঝতে পারে না হি ইজ ভেরি স্মার্ট স্টুডেন্ট। এই জিনিসটা মানে মানুষের অ্যাট্রাকশন করার জন্য যা যা দরকার সেগুলো সিভিতে থাকা দরকার। আর সিভি নিয়ে কথা বললে আরো অনেক কথা বলতে হবে, আমার মনে হয় যে ছোট করে এটুকুই যথেষ্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনার এই ভিডিওটা কিভাবে পাবো আমি? আচ্ছা, আমাদের এই আপনি বললেন না পরে রেকর্ডেড হচ্ছে যে, জি জি, আমাদের এই ভিডিওটা আমাদের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের একটা ফেসবুক আছে, ওই ফেসবুকে আমরা আপলোড করে দিব, তখন আপনারা এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে? আমি সিভির একটা আমি বলছিলাম যে, জি আমি আপনাদের ফেসবুকের যে মানে লিংকটা আমি দিয়ে দিচ্ছি। জি বলুন। জি, আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস, সিভির একটা স্যাম্পল দেওয়া যায় মানে আপনার কাছে, মানে একদম পারফেক্ট একটা সিভির স্যাম্পল? পারফেক্ট কোনো কিছু পারফেক্ট না, মানে জি ঠিক আছে, তারপরে মানে আমাদের অন্তরের সুধার জন্য যেটা বলা যায় নিয়ত মাইন্না কলবি, অন্তরের সুধার জন্য তো দেওয়া যেতে পারে। যেমন আমি আমার সিভিটা শেয়ার করতে পারি, আমি তো আমারটাকে বেস্ট মনে করি এবং চেষ্টা করি আমি বেস্ট হওয়ার জন্য। তো আমার সিভিটাতে অনেক ইস্যু আছে, যেহেতু আমি অনেকগুলো পার হয়েছি, আপনাদের অনেকের বয়সের ডাবল, পড়াশোনা সবকিছু অভিজ্ঞতা মিলে, ওখান থেকে আপনাদের যে জিনিস দরকার সেটা আপনারা নিতে পারেন। এটা আপনাদের জন্য হয়তো কিছু কার্যকরী ভাবে হতে পারে। আমি আপনাদের এখানে শেয়ার করে দিচ্ছি, কিন্তু কিছু জায়গায় আপনারা বুঝতে পারবেন না। যেমন দেখেন ওখানে বায়োমেট্রিক ডাটা আছে আমার সিভির শুরুতে, তো বায়োমেট্রিক ডাটাটা কি এটা আপনাদের কিন্তু লাগবে না। তো এই জন্য হঠাৎ করে একটা সিভি শেয়ার করলে আপনি যদি ওইরকম করতে যান তাহলে আপনি আবার মানে পেস লাগাই ফেলবেন। যাই হোক, তারপর আমি আপনাদের শেয়ার দিব, আপনারা দেখেন, এভাবেও হতে পারে অথবা এর চেয়েও সুন্দর হতে পারে। আর যদি একান্ত ঢাকার আশেপাশে কেউ থাকে তাহলে আমার সাথে সরাসরি কথা বলে অথবা আপনার সিভি তৈরি করে যদি পাঠিয়ে দেন, আমি চেষ্টা করবো ব্যস্ততার মধ্যেও হয়তো রেসপন্স করার, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারছি না যে আমি রেসপন্স করতে পারবো। আমি আমার সিভিটা শেয়ার দিচ্ছি আপনাদের সাথে। ওকে, আর কিছু? ভাই একটা কোশ্চেন হচ্ছে যে আমি ফিল্ম এন্ড টেলিভিশন এই বিষয়ের জন্য মূলত অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো আমি অলরেডি কিছু ফিল্ম তৈরি করেছি, এগুলো আছে ইউটিউবে। তো আমি সেই লিংক কি লেটার অফ ইন্টেন্টে শেয়ার করতে পারবো কিনা, কিংবা শেয়ার করলে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, লেটার অফ ইন্টেন্টে শেয়ার করলে কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন ইট উইল অ্যাড সাম ভ্যালুস টু ইয়োর একাডেমিক ক্যারিয়ার অর ইয়োর ফিউচার ক্যারিয়ার, তাহলে অবশ্যই এটা আর ভালো হবে। এবং আপনারা নিশ্চয়ই জানবেন আস্তে আস্তে বিদেশের ব্যাপারটা হলো এরকম, এখন কিন্তু লোকজন সিভিও নেয় না, এটা আপনারা জানেন। কোনো চাকরি বা কোনো কিছুতে সিভি চায় না, এখন কি চায় জানেন? ফেসবুক লিংক, জাস্ট একটা লিংক চায়। অনেক সময় লিঙ্কডইন আছে না, প্রফেশনাল যে লিঙ্ক, ওখানে ওটা চায়। আমাদের রিসার্চারদের জন্য রিসার্চার আইডি আছে একটা, সেটা চায়। ওয়ার্কিট একটা আছে, সেটার আইডি চায়। আপনার ফেসবুকের আইডি চায়। এখন শুধু আইডিটা দিবেন, এরপরে আপনার সম্পর্কে সব তথ্য সেখান থেকে তারা জেনে যাবে, অটোমেটিক্যালি গুগল সাইটেশনে সেখানে করতেছে। তো আস্তে আস্তে আপনি যদি লিঙ্ক দিতে পারেন, দ্যাট উইল বি গুড অলসো। বাট আপনি খেয়াল রাখবেন যে ওই লিঙ্কে যে যদি আপনার দুনিয়ার তথ্য সব জেনে ফেলে, এটা একটা ফালতু ছেলে, তাইলে কিন্তু জীবন শেষ।
সুতরাং আপনাকে সচেতনভাবে আপনার বেস্টটা তুলে ধরার চেষ্টা করতে হবে, এবং বেস্ট শুধু তুলে ধরা না, বেস্ট হওয়ার চিন্তা করতে হবে। যখন মানসিকভাবে আপনি বেস্ট হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর রহমত তখন আপনার কিভাবে আসবে এবং কিভাবে স্কলারশিপ পাবেন আপনি চিন্তাও করতে পারবেন না ইনশাআল্লাহ। মোহিয়ান বলছি, একটু কথা বলতে চাচ্ছিলাম। মোহিয়ান, আমি আবার পরে আসবো, যারা বলে নাই তারা বলুন। আসসালামু আলাইকুম। জি তৌফিক বলছিলাম আমি। জি তৌফিক একবার বলছিলেন, বলেন। জি জি, আচ্ছা আমরা তো 2021 ব্যাচ এইচএসসি, আমরা কি অ্যাপ্লিকেশন করতে পারবো? এইচএসসি জি 21 ব্যাচ মানে এখনো পরীক্ষা হয় নাই? জি জি না না, এটা সামনের বছরের জন্য। দ্যাটস গুড। জি ভাইয়া হাসিব বলছিলাম। জি হাসিব চৌধুরী। জি জি, এটা কি আমরা পারবো না তাই না? জি তৌফিক বলছিলাম আমি। তৌফিক জি ভাই। জি হাসিব বলছিলাম ভাইয়া। একটু জাস্ট মিনিট। এটাই এই ব্রুসুলারি স্কলারশিপ শুধুমাত্র অনার্স, মাস্টার্স এবং পিএইচডির জন্য। জি জি। সুতরাং এক্ষুনি করা যাবে না। খুব ভালো যে আপনারা এখন এই যে শিখতেছেন, জানতেছেন, নেক্সট ইয়ারে রেজাল্ট পাবলিশ হোক তখন আপনি সুন্দর করে যেতে পারবেন, আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন, দ্যাট উইল বি গ্রেট। এবং আমি মনে করি এই পাবলিক অ্যাওয়ারনেসটা যদি আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে যদি আমরা প্রচার করতে পারি, অনেকেই নিজেদেরকে গড়ে তুলতে পারবে। স্কলারশিপ না পাইলেও যে যোগ্যতাটা সে অর্জন করবে সেটা দিয়ে সে দেশে বিদেশে আরো ভালো কিছু করতে পারবে বলে আমি মনে করি। এই জন্য এই আয়োজন। কিন্তু জি স্যার, হাসিব বলছিলাম। আসসালামু আলাইকুম। জি আসিফ সাহেব বলেন। জি আমি আলিম দাখিল দিয়েছি আপনার 2015 সালে, জিপিএ 5 আলিম দিয়েছি 2017 সালে 4.71। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্যে আছি দ্বিতীয় বর্ষে। তো আমি ধরেন এই বছর আমি আবেদন করতে পারি নাই, বা জাস্ট কাগজপত্র ডকুমেন্ট রেডি করা আছে বা রেডি করতেছি। তো এই ক্ষেত্রে কি আমি 2017 সালে আলিম দিকে অনার্সের জন্য আবেদন করতে পারবো কিনা, বা এটাতে আমার তুরস্কে বা অন্য যে কোনো দেশে আবেদনের সুযোগটা আমার জন্য? I think I got the message from you. ভাই হাসিব, আপনার রেজাল্টটা কি? আমার যে দাখিল হলো জিপিএ 5 আলিম 4.71। ইউনিভার্সিটি রেজাল্টটা কি? ইউনিভার্সিটি রেজাল্ট কি? সেকেন্ড ইয়ারে নাকি? জি, আপনার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে সিজিপিএ এটা কত? ওকে, আমরা বোধহয় হাসিবকে হারিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর রেজাল্ট 3.40 আর কি। 3.40। আচ্ছা হাসিব, আমি আপনাকে একটা পরামর্শ দেই। আপনি যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়েন, আপনাকে 3.4 এর মধ্যে 3.40 আছে বর্তমানে আর কি। হাসিব, আপনি যেহেতু একটা বাংলাদেশের নামকরা একটা বিশ্ববিদ্যালয়ের অনার্সের সেকেন্ড ইয়ারে পড়েন, আপনি এই মুহূর্তে স্কলারশিপের জন্য আর চিন্তা না করে অনার্সে আপনি বরং অনার্সের রেজাল্টটার প্রতি মনোযোগ দেন। এখানে ভালো রেজাল্ট করার চেষ্টা করেন, 3.75 পাওয়ার চেষ্টা করেন, এবং মাস্টার্সের জন্য ট্রাই করবেন। এটা আপনার জন্য বেস্ট হবে। আর একটা জিনিস আপনারা সবসময় সবার জন্য এটা সবাই মাথায় রাখবেন, যেহেতু কম্পিটিশন বেশি, এখানে স্কলারশিপ আপনাকে একজন টাকা দিবে তাহলে কিন্তু যাচাই বাছাই করে দিবে। সেক্ষেত্রে যদি ব্রেক অফ স্টাডি থাকে, অর্থাৎ আপনি 17 সালে আলেম পাস করছেন, এখন অ্যাপ্লাই করতেছেন, বা 18 সালে পাস করছেন এখন করতেছেন, 19 সালে পাস করছেন এখন অ্যাপ্লাই করতেছেন, এই জিনিসগুলো কিন্তু ব্রেক অফ স্টাডি হিসাবে ধরা হয়। আপনার চেয়ে যদি বেস্ট স্টুডেন্ট যদি পাওয়া যায়, যার স্টাডি কোনো ব্রেক নাই, রিসেন্টলি পাস করছে, ফ্রেশ চিন্তা চেতনার, ভেরি স্মার্ট, তাকে বাদ দিয়ে কেন তারা আপনাকে টাকা দিবে? আপনি তো আমাকে দিবেন না। আপনি যখন দেখবেন 5 জন ক্যান্ডিডেট পেয়েছেন, আপনি 2 জনকে হেল্প করবেন। তো যখন একজন আগে পাস করছে আর একজন এখন পাস করছে, একজনের রেজাল্ট 3.75, একজনের 3.45, আপনি কাকে দিবেন? খালি রাজনৈতিক কেন্দ্রে নিজেদের দলীয় লোক ছাড়া অন্য সব জায়গায় কিন্তু আপনি চাইবেন যে বেস্ট লোকটাকে দিতে। তো আপনি বেস্ট হয়ে ওঠার চেষ্টা করেন, আপনার জন্য আরো ভালো অপরচুনিটি আসবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাসুদ রানা অনেক সময় আমাদের কথা শুনছে এবং সায় দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। كيف الحال يا أستاذ المكرم؟ الحمد لله، كيف أنت؟ الحمد لله ثم الحمد لله. أنا أعرفك من جامعة الإسلامية كوشتيا. ما شاء الله. أنت أظن كنت طالب القسم اللغة العربية في هذه الجامعة صح؟ ما شاء الله. في أي سنة؟ ماجستير فقط. ماجستير فقط. ماجستير فقط. ما شاء الله، مبروك. الآن أنا في الامتحان السنة الأولى. ما شاء الله. السمستر الأولى فقط. ما في مشكلة. غدا إن شاء الله أكمل. ماذا تريد الآن؟ الآن أريد أن أتكلم شوية قليلا فقط. أوكي ما في مشكلة، ولكن هل عندك سؤال؟
سؤال كثيرا ولكن الآن هذا ليس ممكن. اوكي ما في مشكلة. الآن أنا أتكلم باللغة المنغلية فقط. اوكي ما في مشكلة. أنت تتكلم باللغة العربية وممكن أن تلتقي معي في مكتبي إن شاء الله. إن شاء الله إن شاء الله الحمد لله. نتكلم معه إن شاء الله. اوكي السلام عليكم. غلام ربي. غلام ربي. السلام عليكم স্যার। Yes. হ্যালো আব্দুল কুদ্দুস বলছি স্যার। না গোলাম রব্বি জি। হ্যাঁ জি, মানে আমার প্রশ্ন ছিল, আপনি যেহেতু বলেন ইসলাম স্টাডিজে ওখানে মানে প্রায় 1 লক্ষ টাকা খরচ হবে যেটাতে কোর্স কমপ্লিট করতে, আপনি প্রেজেন্টেশন করলেন। তো আমি যদি কম্পিউটার নিয়ে যদি ওখানে যাই কম্পিউটার সায়েন্সের জন্য পড়তে, আপনার ওখানে অনার্সের জন্য, তাহলে ওখানে কেমন খরচ হতে পারে? এখানে আমাদের কম্পিউটার সায়েন্সেরটা তো বেশি। আমি আপনাদেরকে বলতে পারি এখানে আমাদের যদি কোনো স্কলারশিপ না পান তাহলে 3,84,295 টাকা খরচ হবে টোটাল। আচ্ছা এটা কি আপনার টোটাল? যদি আপনার যদি স্কলারশিপ পান সেক্ষেত্রে কম হবে, এমনকি যদি গোল্ডেন এ প্লাস থাকে, ব্রেকআপ স্টাডি না থাকে তাহলে মাত্র 84,000 টাকা খরচ হবে। এটা আপনি স্কলারশিপ কি এটা কি যে তুর্কি যে এখন স্কলারশিপ চলছে এটার মাধ্যমে, নাকি এটা আপনার কলেজে আলাদা? না এটা আমাদের ইউনিভার্সিটির, এটা তুরস্কর, এটা আলাদা গভর্নমেন্ট স্কলারশিপ, এটা তুরস্কে পড়ার জন্য। আর আমাদের এখানে যেটা সেটা আমাদের জন্য। তবে আমাদের এখানে জি গোলাম রব্বি, আমাদের এখানে যেটা সুযোগ আছে যে আপনি এখানে পড়াশোনা করে আবারও তুরস্কে যেতে পারেন বা তুরস্কে ক্রেডিট ট্রান্সফারের একটা সুযোগ আছে। তো সেটা অনেক বড় ডিসকাশনের ব্যাপার। কিন্তু আমাদের এখানে ফুল কোর্সটা করতে গেলে এই পরিমাণ টাকা আপনাকে পে করতে হবে। এটা আপনি যে ঢাকাতে যেটা না ঢাকাতে? জি ঢাকাতে। এটা মান্নারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনারা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, আমি আমাদের শেয়ার দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে। আরেকটা জব এক্সপেরিয়েন্স আছে আমার একটা 7 মাসের জব এক্সপেরিয়েন্স আছে। আপনার এই যে অনার্সের জন্য আবেদন করছি, তো জব এক্সপেরিয়েন্সে কেমন এখানেই করে দেখে তারা কেমন ভাবে দেখে? জব এক্সপেরিয়েন্সটা আসলে কি, আপনি যদি কোনো রিসার্চ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেন, ফর এক্সাম্পল আপনি রিসার্চ করতে চান মাস্টার্সে, রিসার্চ বেসড মাস্টার্স করতে চান, অথবা রিসার্চ বেসড পিএইচডি করতে চান, তখন আপনি যে ফিল্ডে রিসার্চ করতে চান ওই ফিল্ডে যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে দেন ইট উইল ক্রিয়েট সাম ভ্যালু টু ইয়োর একাডেমিক ক্যারিয়ার। আদারওয়াইজ আপনি মনে করেন যে চাকরি করলেন ব্যাংকে আর আপনি মনে করেন যে ইতিহাসের উপরে পিএইচডি করবেন, তা এটা কোনো ভ্যালু নেই, বা কম্পিউটার সায়েন্সে করবেন এটা খুব বেশি ভ্যালু নাই। আমার কম্পিউটার উপরে আর কি জব, মানে আমার মেজর পার্টের উপরে জব থাকলে আপনি অবশ্যই এটার জন্য একটা প্রায়োরিটি পাবেন আর কি, একটা অ্যাডভান্টেজ পাবেন আপনি। কিন্তু তার মানে এই না যে আপনার স্কলারশিপ কনফার্ম হয়ে যাবে। স্কলারশিপ অনেকগুলো বিষয়ের পরে নির্ভর করে। এনিওয়ে আমরা অনেকক্ষণ সময় নিলাম, আসরের সময় হয়ে যাচ্ছে, আমরা 15 মিনিটের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। আমাদের সাথে আব্দুল কুদ্দুস স্যার আছেন, উনি হয়তো কথা বলতে পারেন। জি আব্দুল কুদ্দুস, আপনি আবার কিছু বলতে চাচ্ছেন? জি আমি আগে বলি নাই স্যার। ও আচ্ছা তাহলে বলেন, জি বলুন। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে তুরস্কে যখন আবেদন করব এটার মানে কখন এটা দেয়, অ্যাপ্লিকেশনটা করার করে অনুরোধ করে বা কখন কি করে, এই টোটাল বিষয়গুলো জানবার কি কোনো ওয়েবসাইট আছে কিনা বা আমাদেরকে কোনো এই বিষয়ে হেল্প করা যায় কিনা? এই যে ফেসবুকেই একটা গ্রুপ আছে, ব্রুসলারি স্কলারশিপের জন্য আলাদা একটা গ্রুপ আছে, ওরা সবসময় আপডেট এগুলোতে দেয়। প্রত্যেকটা দেশে আমাদের মুসলিম ভাইরা এটা কাজ করে। আপনার শুধু স্কলারশিপের জন্য আছে, আরো একটা সুযোগ আছে, আপনার গুগলে যে সার্চ দিবেন যে স্কলারশিপ ইনফরমেশন, ওখানে একটা অর্গানাইজেশন আছে যারা শুধুমাত্র স্কলারশিপের তথ্যগুলো আপনাকে মেইল করতে থাকে। সারা পৃথিবীর স্কলারশিপ আপনাকে মেইল করে, হিউজ। সেটা হতে পারে, বা আমাদের মতো প্রতিষ্ঠান যারা আছে, যেমন আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য হলো যে বিশ্বকে মানে বাংলাদেশে বসে বিশ্বকে দেখা, মানারাতে বসে সারা বিশ্ব দেখব, এই যে চিন্তা নিয়ে আমরা এখানে বসে আছি। আপনারা আমাদের সাথেও যদি সম্পর্ক রাখেন, এরকম ভালো অনেক প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করবেন। কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম 8টা দেশের স্কলারশিপ কি হয়, তার ভিতরে আমেরিকা ছিল, কানাডা ছিল, অস্ট্রেলিয়া ছিল, তুরস্কও ছিল, সৌদি আরব ছিল, মিশর ছিল। এই দেশগুলোতে কিভাবে যাওয়া যায় সেটা নিয়ে আমরা প্রোগ্রাম করেছি। অর্থাৎ আমাদের এই প্রোগ্রাম চলছে, চলবে। আপনারা যদি আমাদের সাথেও যোগাযোগ রাখেন দেন আমরা আপনাকে জানাই দিব ইনশাআল্লাহ যে এইখানে এই ধরনের অপরচুনিটি আছে। আর এই অপরচুনিটি ওয়ার্ল্ড ওয়াইড অপরচুনিটি ক্রিয়েট করার জন্যই মূলত ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এবং তার পথ চলা। হোপফুলি আমরা এই পথ সহজ হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ, এবং সেটা আপনাদের সহযোগিতা। ইনশাআল্লাহ। জি ভাই আরেকটু কথা বলতাম যদি কিছু মনে না করতে। না বলেন, আমরা 15 মিনিটে শেষ করব। আচ্ছা না 1 মিনিটের বিষয়, সেটা হচ্ছে যে আমার সিজিপি হচ্ছে 3.83। গুড। তো এই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে
বিশেষ করে প্রাইভেট প্রতিষ্ঠানগুলা যেগুলা, কোম্পানি না। তো এক্ষেত্রে আমার মানে জবের বিষয়টা, এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স যদি আপনি শেয়ার করতেন। আজকে আমরা স্কলারশিপ নিয়ে আলোচনা করব। ও আচ্ছা আচ্ছা, ব্যাপারটা আলোচনা করব না। আপনি সুযোগ থাকলে যদি ঢাকা বা কাছাকাছি থাকেন আসসালামু আলাইকুম। আসবেন ইনশাআল্লাহ। ওকে তৌফিক জি। জি স্যার, আরেকটা প্রশ্ন ছিল, কোকারিকুলার অ্যাক্টিভিটিসের কথা বললেন স্যার। এখানে আমরা ধরেন রেড ক্রিসেন্টের সাথে যুক্ত আছি, তারপরে ডিবেট অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি। দ্যাটস গুড। এই বিষয়গুলো আমরা কিভাবে ইনক্লুড করব যদি ওখানে আপনি কোনো ইয়া কো-কারিকুলার না থাকে? অ্যাক্টিভিটিস লিখবেন। শুনেন, আপনি এইজন্য বললাম আমার সিভিটা শেয়ার করলে আপনারা দেখবেন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস লিখবেন অথবা কো-কারিকুলার এক্সপেরিয়েন্স। ওখানে লিখে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন অর্গানাইজেশন হাইফেন দিয়ে অর্গানাইজেশন লিখবেন, ন্যাশনাল ইনস্টিটিউশন অর্গানাইজেশন লিখবেন। তো সেক্ষেত্রে আপনার যদি এরকম রেড ক্রিসেন্টের মতো খুব পপুলার এবং খুব ওয়েল নোন রিপোর্টেড কোনো ইনস্টিটিউশনের সাথে যদি আপনার কাজের কোনো অভিজ্ঞতা থাকে, ডেফিনেটলি এটা আপনার স্কলারশিপ বা বিভিন্ন জায়গায় আপনাকে তুলে ধরতে সহযোগিতা করবে। তো এভাবে আপনারা তুলে ধরতে পারেন সুন্দর করে, যাতে এক চোখে মানে at a glance তাকাইলেই যেন বোঝা যায় যে না এটা এই স্টুডেন্ট ইজ টোটালি ডিফারেন্ট দেন এনি আদার স্টুডেন্টস। ওই জায়গাটাই আপনার জন্য ইয়া থাকে। স্যার রেড ক্রিসেন্টে কোনো মানে রেফারেন্স লেটার নিতে হবে নাকি? না, রেফারেন্স লেটার নিতে গেলে অনেক সময় হয় কি, যদি আপনি কোনো জায়গায় পার্টিসিপেট করেন কোনো কনফারেন্সে অথবা কোনো জবে, তাহলে সেখান থেকে আপনার একটা সার্টিফিকেট দিলে সেটা ইয়ে করে যে না তার সার্টিফিকেট আছে। কিন্তু সার্টিফিকেট ছাড়া যদি আপনি দেন তো হয় কি অনেক সময় ফলস হতে পারে, সবাই দিয়ে দিল। তো সেই ক্ষেত্রে কিছু জিনিস থাকে, যেমন আপনি মনে করেন আপনার সার্টিফিকেট নাই কিন্তু আপনি কাজ করেছেন, সেই কাজের একটা নাম বা কোনো কিছু আপনার ওই তাদের ওয়েবসাইটে কোথাও আছে, আপনি ওই লিংকটা দিয়ে দিতে পারেন। আচ্ছা আচ্ছা। সুতরাং নট নেসেসারিলি যে সার্টিফিকেটই লাগবে, ঠিক আছে? সিভিতে এটা মাস্ট দেখাবো আর কি, তাই না? জি, যেটা অবশ্যই অবশ্যই দেখাবেন। এটা তো স্যার ডিবেট অর্গানাইজেশনের নামটা লিখে দিব জাস্ট। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনাদের আর কোনো কথা না থাকলে আমরা শেষের দিকে চলে যেতে পারি। জি ভাই, আমাদের চলে গেছে। আমরা ইনশাআল্লাহ আবার এই ধরনের প্রোগ্রাম করব। আমাদের পরিকল্পনাই আছে যে আমরা ভবিষ্যতে আবার এমন এই যে জব ওরিয়েন্টেড, অর্থাৎ আমাদের ফিউচার নিয়ে, ফিউচারে আমাদের আয় ইনকাম কিভাবে হবে, কিভাবে আমরা নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো, এই ধরনের প্রোগ্রামও ইনশাআল্লাহ আমরা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের উদ্যোগে করব, যাতে ইসলামিক স্টাডিজ যারা পড়াশোনা করবে তাদের জন্য কোনো হতাশায় ভুগতে না হয়, তাদের জন্য এমন কোনো প্রশ্ন নিজেদেরকে করতে না হয় বা একটা ভুল করেছি এইরকম যেন চিন্তা না আসে। এটার জন্যই মূলত আমাদের ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, এন্ড আমরা সেটার জন্য কাজ করছি সবাই মিলে। আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। যে আমরা শেষ করতে চাই, আর কারো আপনাদের আপডেটটা কিভাবে পাওয়া যাবে? জি, আপনাদের প্রোগ্রামে যে আপডেটগুলো কিভাবে পাবো আমরা? আপনারা প্রোগ্রামগুলো আপডেট যদি পেতে চান আপনারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের যেহেতু ইমেইল আছে, আমরা চেষ্টা করব আমাদের সব প্রোগ্রামগুলো আমাদের সাথে যারা বিভিন্ন প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে অ্যাটেন্ড করেছেন, আমরা মনে করি যে তাদের আত্মিক একটা সম্পর্ক আমাদের ডিপার্টমেন্টের সাথে আছে। সুতরাং আমাদের যে কোনো প্রোগ্রাম হলেই আমরা আপনাদেরকে মেইল করব। আপনারা যদি একান্তই মানে বিরক্ত না হন তাহলে আপনারা আমাদের সাথে থাকবেন, আর বিরক্ত হলে আমাদেরকে একটা ফিরতি মেইলে লিখে দিবেন, আমরা আপনার মেইলকে এক্সক্লুড করে দিব। এর বাইরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের সাথে রাখতে এই জার্নিতে, যে যেখানে থাকেন। আমাদের একটা মানে কমিটমেন্ট এরকম আছে যে আমরা বাংলাদেশে বসে সারা পৃথিবীর সবার সাথে কাজ করতে চাই। আজকে তুরস্ক থেকে সালাউদ্দিন কথা বলছে, আমেরিকা থেকে আমিন কথা বলবে, অস্ট্রেলিয়া থেকে আমাদের আবু হুরায়রা কথা বলবে, মালয়েশিয়াতে কথা বলবে, সবাই মিলে কথা বলবো, কিন্তু আমরা বিশ্বের জয় করব। এটাই হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ইনশাআল্লাহ। তো আমরা মনে হয় আজকে শেষ করতে চাই। আবু হুসাইন রাফি, আপনি হাত এখন উঁচু করে আছেন, কিছু বলবেন? মনিরুল ইসলাম, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, জোরে বলুন। প্রথমে ধন্যবাদ। একটা দুইটা বিষয় আমার জানার ছিল, সেটা হলো যে মানার্স ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করতে গেলে আপনি বললেন যে টোটাল খরচ পড়বে ৯৯,৫০০ টাকা। জি, সেক্ষেত্রে এটা কি পুরো টাকা একসাথে পেড করতে হবে নাকি? না না না, এটা আমি একটা স্ট্রাকচার দেখিয়েছি এবং আরো একটা স্ট্রাকচার আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই টাকাটা পেমেন্ট হলো প্রথম সেমিস্টার, যেটা 4 মাস, ভর্তি ফি হচ্ছে ৬৫০০ টাকা, আর প্রথম 4 মাসের ফি হচ্ছে ৫০০০ টাকা। তো ভর্তির সময় ৬৫০০ টাকা দিয়ে ভর্তি হতে হবে, আর পরবর্তী 1 মাস বা 1.5 মাস পরে আরো ৫০০০ টাকা দিতে হবে। এর বাইরে প্রত্যেক 4 মাস পর পর ৮০০০ টাকা করে দিতে হবে, অর্থাৎ সেমিস্টারে ৮০০০ টাকা। এভাবে 12টা সেমিস্টারে অর্থাৎ 4 বছরে ৯৯,৫০০ টাকা পে করতে হবে। এবং এই পেমেন্ট, জি, এই পেমেন্টটা খুবই লামসাম, এবং এটা আমি বারবার বলেছি যেটা কিন্তু আমরা আয় ব্যয়ের হিসাব করার জন্য এই পেমেন্টটা না। আমরা চাই
যে আমরা আমাদের আয় ব্যয়টা হবে হলো আমাদের গ্রাজুয়েটরা কি করতেছে সেটার উপরে। আমাদের এখান থেকে 50 জন গ্রাজুয়েট যদি গ্রাজুয়েট হয়ে যাওয়ার পরে বা এখান থেকে গ্রাজুয়েশন করার পরে যদি 5 জন স্কলারশিপ পায়, 5 জন যদি গভর্নমেন্ট জব পায়, সেটা হলো আমাদের আয়। আমার মনে হয় আমাদের উদ্দেশ্যটা বোঝাতে পেরেছি। কথা বুঝতে পেরেছেন? এখন যে সচিবালয়ে যাওয়ার পরে যেদিন আমার ছাত্রদেরকে দেখবো যে সচিবালয়ে বসে আছে, স্যার সালাম আলাইকুম, ওইটা হলো আমাদের আয়, আর বাকিটা সব ইনভেস্টমেন্ট। সুতরাং টাকা নিয়ে ইসলামিক স্টাডিজ নিয়ে, জি জি বলুন, আর কোনো কথা আছে? সালাউদ্দিন আইয়ুবী ভাই বলছিল যে ইসলামিক মানে স্কলারশিপ পাওয়ার জন্য করণীয় ব্যাপারে প্রথম কথা বলছিল যে পাসপোর্ট। স্যার আমার সব ডকুমেন্ট আছে এবং অন্যান্য যে লেটার্স গুলা সবগুলো আছে, কিন্তু পাসপোর্ট নাই, সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, ব্রুসেলারি স্কলারশিপের জন্য একটা অপশন আছে যে পাসপোর্ট পরেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তবে অধিকাংশ যদি কেউ স্কলারশিপের জন্য চেষ্টা করে, তাহলে সে তার ফার্স্ট ডিটারমিনেশন উইল বি তার পাসপোর্ট আছে কিনা। অর্থাৎ আমার পাসপোর্ট আছে, অর্থাৎ আমি ডিটারমাইন যে আমি স্কলারশিপের জন্য চেষ্টা করব। আমার পাসপোর্ট নেই, তার মানে আমার হইলে করব, না হইলে না করব। তো এটা এরকম বিষয় থাকে। আপনি যদি কমপ্লিটলি একেবারে মোটিভেটেড হয়ে যান, তাহলে পাসপোর্টটা করে ফেলা ভালো। তবে এই ব্রুসেলারি স্কলারশিপের জন্য আগেই পাসপোর্ট করতে হবে, নট নেসেসারিলি লাইক দ্যাট। সুতরাং আপনারা ভাইবা দেন বা ইন দ্য মিন টাইম যদি করে ফেলেন, দ্যাট উইল বি গ্রেট। আর যারা উদ্দেশ্য যাদের বাইরে, উদ্দেশ্য যাদের বিশ্ব জয় করা, তাদের কাছে পাসপোর্ট থাকবে না, দ্যাট ইজ অলসো এ ল্যাকিংস অফ আওয়ার সেলস। সুতরাং এই ল্যাকিংস গুলোকে উত্তরণ করতে পারলেই কেবল আমরা বিশ্ব জয় করতে পারবো, এবং সেই বিশ্ব জয়ের স্বপ্ন সত্য হোক, এটা আমাদের প্রত্যাশা। জি, এখন আমাদের একজন লিখছেন যে স্যার আমি বিশ্ব জয় করতে চাই, কিন্তু ভালো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছি না। আমার তো মনে হয় আমাদের এই যে প্ল্যাটফর্ম, এটা খারাপ কি? আমরা তো বিশ্ব জয় করি বাংলাদেশে বসে, কত দেশে যাই, এই যে আমাদের কত সুযোগ আছে, এগুলো সময় থাকলে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা শেয়ার করব ভবিষ্যতে যদি সুযোগ হয়। জি, একজন লিখছেন যে আমি কোনো কথা বলবো না। জি, আপনি কোনো কথা বলবেন না, আপনি শুধু কাজে প্রমাণ করে দেখাবেন, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। জি জি, আমি আবু বকর। জি, আমি বলতে চাচ্ছিলাম স্যার যে মদিনা ইউনিভার্সিটি সম্পর্কে একটু যদি বলতেন। ওদের মানে মদিনা ইউনিভার্সিটি থেকে কি সার্কুলার ছেড়েছে নাকি? আচ্ছা, খুবই ভালো কথা বলছেন। একটু যদি বলতেন ডিটেইলস। মদিনা ইউনিভার্সিটি সম্পর্কে আলাদা একটা গাইডলাইন্স আমাদের মানরাত ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ফেসবুক পেজে, ওখানে একটা ভিডিও আপলোড করা আছে। আপনি কি একটু কষ্ট করে ওখানে যে আপলোডটা দেখবেন। আরেকটা জিনিস আমি বলি, যারা বিদেশে যাবেন, শোনেন প্লিজ, যারা বিদেশে যাবেন, the first order is try to be more smart than us. আমাদের চেয়ে বেশি আপনারা স্মার্ট হতে পারবেন, তা নাহলে কিন্তু টিকতে পারবেন না। এখন মদিনা ইউনিভার্সিটির স্কলারশিপ কখন হবে এটা আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে এটা আপনারই জানা উচিত। কিভাবে? গুগলে যাবেন, লিখবেন মদিনা ইউনিভার্সিটি স্কলারশিপ, দেখবেন যে দুনিয়ার তথ্য আপনার কাছে দিয়ে দিছে। এরকম ছোট ছোট প্রশ্নগুলো নিজে থেকেই জানতে শিখবেন। মদিনা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এখনো চাওয়া হয় নাই, মানে এটা এপ্রিল মাসের দিকে ওরা সাধারণত চায়। এক এক দেশের এক এক ভাবে তারা এটা পারসিউ করে। আপনারা আমাদের সাথে থাকলে আমাদের ফেসবুকে আপনারা একটা কাজ করতে পারেন, এটা ইট উইল বি অলসো গ্রেট। আমাদের ফেসবুকে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন, আমাদের পেজটাকে লাইক করে রাখেন, তাহলে ওখানে আমরা তথ্যগুলো যখন আপডেট করব তখন আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। কি তৌফিক, আরো কথা আছে আপনার? জি স্যার, একটু বলেন। আপনি আসেন, বেড়াতে চা খাওয়া দাওয়া আমার অফিসে। ইনশাআল্লাহ ঢাকা গেলে দেখা হবে ইনশাআল্লাহ স্যার। স্যার আইডিবি কি কোনো সার্কুলার দিয়েছে? কিছে আইডিবি স্কলারশিপের জন্য? আইডিবি স্কলারশিপ তো এইভাবে কোনো দেয় না। আইডিবি দেয় সেটা এখন না। আর আইডিবি স্কলারশিপটা কিন্তু একটু অন্যরকম। স্কলারশিপ শোনেন, শুধু স্কলারশিপ নিয়ে জেনারেল একটা আলোচনা হওয়া দরকার যে স্কলারশিপ অবশ্যই কত প্রকার, কি কি, কে দেয়, কাকে দেয়, কখন দেয়। আমরা সুযোগ করে এটা নিয়ে করবো। আইডিবি বিভিন্ন যখন বড় বড় ওয়েল অর্গানাইজেশন গুলো সাধারণত দুই ভাবে স্কলারশিপ দেয়। একটা হলো তারা দেয়, তাদের বিশেষ কিছু ফিল্ড নির্ধারণ করে দেয় যে এই বিষয়ে যারা গবেষণা করতে চায় তাদেরকে স্কলারশিপ দিব। আরেকটা দেয়, আপনি মনে করেন এখন আমেরিকায় চলে গেছেন একটা ইকোনমিক্স এর উপরে বা ইঞ্জিনিয়ারিং এর উপরে আপনার এমফিল বা মাস্টার্স বা পিএইচডি করার জন্য। এখন যাওয়ার পরে আপনার নেই টাকা, আপনি তখন আইডিবি কে লিখবেন, আইডিবি তখন আপনাকে স্কলারশিপ দিতে পারে। মানে স্কলারশিপের অনেকগুলো ধরন আছে, কথা বুঝতে পারছেন? তো এই মুহূর্তে আইডিবির কোন স্কলারশিপের আছে কিনা আমি জানি না, তবে গুগলে সার্চ করলে ইনশাআল্লাহ আমরা বা আপনিও পেতে পারেন, এটা জানানো সম্ভব, এটা কঠিন কিছু না। জি, আমরা শেষ করব। আমি আপনার আচ্ছা,
জান্নাতুল বুশরা নামে আমাদের একজন সিস্টার আমাদের সাথে আছেন, উনি লিখেছেন মানরাত ইউনিভার্সিটি থেকে ইসলামিক থিওলজি পড়ানো হয়। জি, এখানে ইসলামিক থিওলজি পড়ানো হয় এবং সেটা বৈশ্বিক থিওলজি পড়ানোর চেষ্টা করতেছি আমরা। বিশ্বমানের থিওলজি পড়ানোর চেষ্টা নিয়ে আমাদের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে। ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার ডিপার্টমেন্ট ইনশাআল্লাহ। V120 লিখেছেন যে আমি আসি। আপনি কোথায় আছেন? আপনি তো থাকবেন, আপনি না থাকলে এখানে লিখবেন কেমনে? কিন্তু আপনি কি আমাদের মানরাতের সাথে আছেন, ইসলামিক স্টাডিজের সাথে আছেন? এটা হলো গুরুত্বপূর্ণ। হোপফুলি আপনারা আমাদের সাথে থাকবেন। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে চাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অনেক সময় ধরে ধৈর্য নিয়ে আমাদের সাথে ছিলেন। আমরা এই ভিডিও আপলোড করে দেওয়ার পরে আপনারা দেখবেন, অন্যদের সাথে সহযোগিতা করবেন। আপনি কোনো অপরচুনিটি অ্যাভেল করতে না পারলেও আপনার ছোট ভাই, আপনার কাছের মানুষরা যদি অ্যাভেল করতে পারে, সেটাই হবে হলো আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের একজন ভাই অপরিচিত, সেও যদি আমাদের এই আলোচনা থেকে উপকৃত হয়, সেটি আমরা মনে করি যে আমাদের ইনভেস্টমেন্ট, সেটাই আমাদের উপার্জন। আমরা মনে করি না যে ডাইরেক্টলি আমাদের থাকতে হবে, আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সকল কল্যাণকর কাজগুলোকে কবুল করুক। আবার দেখা হবে সেই প্রত্যাশায় আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন স্টুডেন্ট লিখছেন, আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসের স্টুডেন্ট। জি, আপনি টঙ্গীর কামিল মাদ্রাসা টঙ্গীর স্টুডেন্ট। আপনাকে দাওয়াত আমাদের ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টটা ভিজিট করার জন্য। আপনার চা খাওয়ার দাওয়াত থাকলো। আবু স্যার, আগামী কালকে কি আপনাদের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট খোলা আছে? এই ডিপার্টমেন্ট খোলা আছে এবং ডক্টর উবাইদুল্লাহ খোলা আছে, আপনি আসেন। স্যার আমাদের অফিসটা কোন জায়গায়? গুলশানে, গুলশান 106 নম্বর রোড। জি স্যার, ধন্যবাদ স্যার। আবার এই যে শাহজাদপুর যেটা বলে, শাহজাদপুরের একেবারে পাশে, লেকের পাশে, খুবই চমৎকার পরিবেশ, আপনারা আসতে পারেন। জি স্যার। জি, ওকে, তাহলে আমরা শেষ করি। সবাইকে আবারও ধন্যবাদ। আমার সাথে আছেন আমাদের আবুল কালাম আজাদ স্যার। স্যার কে আছেন? আমরা শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।